মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব আমাদের যেই ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে সেই জীববিজ্ঞানের শাখাগুলোকে নিয়ে। অ্যান্ড তারপরে আমরা আলোচনা করব ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে। তো অলরেডি আমরা জানছি জীববিজ্ঞান যেখানে শুধুমাত্র থিওরিটিক্যাল কথাবার্তা নিয়ে আলোচনা করে। হোয়াট ইজ থিওরি? থিওরি মানে হচ্ছে কোনো তত্ত্ব, কোনো জ্ঞান, এগুলো নিয়ে যখন বিশদ আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি। আর যখন এই জ্ঞানগুলাকে কাজে লাগিয়ে কোনো অ্যাপ্লিকেশন করা হয়, এই অ্যাপ্লিকেশন বলতে মোবাইলের অ্যাপ বা মোবাইলের অ্যাপ্লিকেশন বোঝাচ্ছি না, বাট চিন্তা করো মোবাইলের অ্যাপ্লিকেশনটাও তো ওইরকমই একটা নলেজ, তাই না? ধরো অ্যাপস বা মোবাইলে যে আমরা অ্যাপস ইউজ করি সেই অ্যাপসের বানানোর জন্য বা অ্যাপসটাকে চালানোর জন্য তোমাকে আগে কী করতে হবে? ডেভেলপারকে তো আগে কোডিং জানতে হবে, তাই না? তাহলে প্রথমে ডেভেলপার কোডিং করে, হ্যাঁ, প্রথমে ডেভেলপার কোডিং করে, সেই কোড দিয়ে ডেভেলপার একটা কী তৈরি করে? একটা অ্যাপ তৈরি করে, রাইট? একটা অ্যাপ তৈরি করে, তারপরে সেই অ্যাপটা রান হয়। তো অ্যাপটাকে রান করা, এটা হচ্ছে এই অ্যাপ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে কি? কোনো একটা কোড তুমি জানো, সেই কোডের নলেজটাকে তুমি কি করে অ্যাপ্লাই করার পরে সেই অ্যাপটাকে চালাইলা। জাস্ট ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞান একই টাইপের জিনিস। ভৌত জীববিজ্ঞানে তুমি কি করতেছো? যে বিভিন্ন জিনিস সম্পর্কে থিওরিটিক্যাল নলেজ তুমি লাভ করতেছো, জ্ঞান লাভ করতেছো, জাস্ট কোডিং শেখার মতো। বাট সেই কোডগুলো শেখার পরে ধরো বিভিন্ন রকমের কোড আছে না, যেমন বেসিক কোড কি সি প্রোগ্রাম, HTML, তারপর আরও তুমি যদি আরও আপগ্রেড লেভেলে যেতে চাও PHP, পাইথন, রাইট? তো আরও অনেক রকমের কোড আছে। সেই কোডগুলোকে প্রথমে যারা ডেভেলপার তারা শেখে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা প্রথমে কোডগুলোকে শেখে তারপরে এগুলোকে অ্যাপ্লাই করে বিভিন্ন রকমের অ্যাপস তৈরি করে, বিভিন্ন রকমের সফটওয়্যার তৈরি করে, বিভিন্ন রকমের ওয়েবসাইট ডেভেলপ করে। আমরা যে ওয়েবসাইটগুলো দেখি সেই ওয়েবসাইটের পিছনে তো একটা অ্যাপ আছে। তো দেখো এই যে দেখো আমরা যেই সফটওয়্যারটার মধ্যে আমরা এখন পড়ালেখা করতেছি, কি নাম এই সফটওয়্যারটা? এই সফটওয়্যারটার নাম হচ্ছে নোট অ্যাপের মধ্যে আমরা এখন লেখালেখি করতেছি। তারপর ধরো আমি যখন তোমাদেরকে 3D কিছু দেখাই তখন হচ্ছে যে কমপ্লিট অ্যানাটমি এই অ্যাপটা ব্যবহার করি। এখানে অনেক রকমের অ্যাপ আছে। তো এই যে এই অ্যাপ বা অ্যাপগুলার ফুল মিনিং হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন শব্দটা কি অ্যাপটা আসছে। তো এই অ্যাপ্লিকেশনগুলোর কাজ কি? অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে তুমি এখানে অ্যাপটাকে ব্যবহার করতেছো এবং অ্যাপটাকে ব্যবহার করে একটা সার্ভিস নিচ্ছ। গেমস অ্যাপ দিয়ে তুমি গেমস ইউজ করতেছো, ক্যালকুলেটর অ্যাপ দিয়ে তুমি ক্যালকুলেটর ইউজ করতেছো, পেন্টিং অ্যাপ দিয়ে তুমি পেন্টিং করতেছো। অ্যাপগুলোকে তুমি অ্যাপ্লিকেশন করতেছো, কোনোটা কাজ করতেছো তুমি অ্যাপ দিয়ে। বিকাশ অ্যাপ দিয়ে তুমি টাকা ট্রান্সফার করতেছো, রাইট? ফেসবুক অ্যাপ দিয়ে তুমি ফেসবুক ব্রাউজ করতেছো। বাট সেই অ্যাপগুলো বানানোর পিছনে অ্যাকচুয়ালি কি আছে? ডেভেলপারদের কোডিং আছে। তাদেরকে প্রথমে কোডিং শিখতে হয়েছে, বিভিন্ন রকমের কোডিং শিখে তারপর তো অ্যাপটা বানাতে হয়েছে। তো এই কোডিং শেখাটা হচ্ছে থিওরিক্যাল নলেজ, অর্থাৎ ভৌত জীববিজ্ঞান, আর সেটাকে অ্যাপ্লিকেশন করাটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তাহলে এখন আমরা ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো একটার পর একটা এক্সপ্লেন করব। আমাদের বইয়ে যে লাইনগুলো আছে, বইয়ের লাইনগুলোকে আরও এলাবোরেট করে আমরা এখানে নিয়ে আসছি। সো আমি তোমাদের আবারও বলবো, তোমরা বইয়ের যে লাইনগুলো আছে সেই বইয়ের লাইনগুলোকে বেশি গুরুত্ব দিবে। বইয়ের লাইনগুলোই তোমার পরীক্ষায় আসবে। আমি এখানে যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে তোমাদেরকে শেখানোর জন্য, হ্যাঁ। তো এই যে তোমাদের SSC বায়োলজির মেন বইটা এখন আমি এখানে ওপেন করতেছি। এই মেন বইয়ের মধ্যে যে কথাগুলো আছে তোমাকে যা সেগুলোই শিখতে হবে, তোমার সেগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না, ঠিক আছে? যেমন এই যে আমরা প্রথম অধ্যায়টা, আমরা এখন কোথায় আছি? আমরা প্রথম অধ্যায়ের এই যে এই জায়গায় আছি, এই যে ভৌত জীববিজ্ঞান, যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করে থাকে এটাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান। যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, তত্ত্বীয় মানে কি? থিওরি, অর্থাৎ ওই যে যেটাকে আমরা কোডিং বলছি, কোডিং নিয়ে যেখানে আলোচনা করা হয়, মানে যদি আমি সেটাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলি। তো এখানে এই যে দেখো দেওয়া আছে, এখানে বইয়ের যে লাইনগুলো আছে এগুলোই তোমাকে মুখস্থ রাখতে হবে। আর আমি যে লাইনগুলো লিখছি এগুলো হচ্ছে তোমাকে বোঝানোর জন্য, সহজে শেখানোর জন্য, এগুলো তোমার জানার পরিধিকে উদ্রেক করবে। ওকে, বাই দ্য ওয়ে আমার ক্লাসগুলো অনেক বড় হয়। আমার নাম হচ্ছে হাসনাত শুভ্র, আমি বায়োলজি পড়াই বাংলাদেশের সব থেকে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম যার নাম হচ্ছে ACS এর আমি হচ্ছি প্রতিষ্ঠাতা, সহ প্রতিষ্ঠাতা। ওকে, এবং এখনো বায়োলজি পড়াচ্ছি। তো দেখো ভৌত জীববিজ্ঞানের প্রথম শাখার নাম হচ্ছে মরফোলজি। এখন এটাকে আমরা চলো ভেঙে ভেঙে শিখি। দেখো মর্ফ মানে হচ্ছে চেহারা, আর লজি মানে কি? লজি মানে হচ্ছে জ্ঞান। তাহলে চেহারার জ্ঞান, আসলে চেহারার জ্ঞান বলতে আসলে কি বুঝাইছে? চেহারার জ্ঞান বুঝাইছে একটা বস্তু বাহ্যিকভাবে দেখতে কেমন, একটা বস্তু অভ্যন্তরীণভাবে দেখতে কেমন। যেমন ধরো আমার হাতে এই যে দেখো একটা গ্লাসে একটা গাছ রাখা আছে, যে গাছটাকে আমি এখন প্রোপাগেট করতেছি, যে গাছটাকে এখন আমি কি করার চেষ্টা করতেছি, এখান থেকে একটা কাটিং করে এই গাছ থেকে আমি একটা নতুন একটা গাছ তৈরি করার চেষ্টা করতেছি। সেটা একটা বড় মাতৃগাছ থেকে পৃথক করা হয়েছে, একটা বড় গাছ থেকে এটাকে পৃথক করা হয়েছে। তো এখন দেখো এই যে এই গাছটার বাহ্যিক স্ট্রাকচার দেখে আমি কি বুঝতে পারতেছি? বাহ্যিক স্ট্রাকচার দেখে আমি বুঝতে পারতেছি এই গাছটা কাটা আছে, এই গাছের গায়ে
এই গাছের পাতাগুলা অতটা বড় না, অতটা ছোটও না, এই গাছের কাণ্ডটা রসালো কাণ্ড, হ্যাঁ, অত মোটা কাণ্ডও না, আবার একদম নরম কাণ্ডও না। এই গাছের কচি পাতাগুলা কেমন দেখো, এই গাছের কাঁটাগুলা কেমন, লাল লাল কাঁটা আছে এই গাছের মধ্যে, ঠিক আছে, কাঁটা মুকুট বলা হয় এই গাছটাকে। তো এই গাছটা এইগুলো আমি দেখতে পারতেছি বাহ্যিকভাবে। এবং তারপর যখন এই গাছটাকে আমি মাঝখান থেকে কাটবো, এই গাছের কাণ্ডটা যদি আমি মাঝখান থেকে কাটি, অথবা এই গাছের এই পাতাকে যদি আমি মাঝখান থেকে কেটে মাইক্রোস্কোপের নিচে নিই, তাহলে কিন্তু এর ভিতরের স্ট্রাকচারটা আমরা দেখতে পারবো কেমন। তাহলে আমরা বাহ্যিকভাবে একটা গাছকে দেখলাম, এটাকে বলা হয় অঙ্গ সংস্থান বা মরফোলজি। মর্ফ মানে চেহারা, লজি মানে জ্ঞান, অর্থাৎ বাইরে থেকে দেখতে কেমন। এখানে দেখো একটা কুকুরের মরফোলজি দেখানো হয়েছে। বাহ্যিকভাবে দেখতে পারতেছি কুকুরের দুটা কান আছে, এদিকে একটা চোখ, ওইদিকে একটা চোখ আছে, নাক আছে, চারটা পা আছে, এর বডিটা আমরা বাহ্যিকভাবে দেখতে পারতেছি। এর এর শরীরে চামড়াগুলো তুলে ফেললে আমরা তার মাসেলগুলো, মাংসপেশিগুলো দেখতে পারবো। মাংসপেশিগুলো সরিয়ে ফেললে তার দেহের আমি এই যে হাড্ডি গুড্ডিগুলো দেখতে পারবো, কঙ্কাল। কঙ্কালের পরে আমরা তার ভিতরে যে নরম অঙ্গগুলো এখানে দেখতে পারতেছি, তার দেহের ভিতরে নরম নরম যে অঙ্গগুলো আছে সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তারপর দেখো এর শরীরের ভিতরে কত রক্ত নালিকা আছে, যার মাধ্যমে সারা দেহের মধ্যে রক্ত সংবহিত হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা তার ব্রেনটাও দেখতে পাচ্ছি। অর্থাৎ এইটাই হচ্ছে দেহের অঙ্গ সংস্থান, এটা হচ্ছে দেহের ভিতরের অঙ্গ সংস্থান। এটাকে বলে ইন্টারনাল মরফোলজি। মর্ফ মানে চেহারা, আর দেহের ভিতরে যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, ইন্টারনাল। ইন্টারনাল মানে কি, অভ্যন্তরীণ বা ভেতরের মরফোলজি। মরফোলজি অর্থাৎ অভ্যন্তরীণ অঙ্গ সংস্থান। আর বাহ্যিকভাবে দেখেও কিন্তু আমরা অনেক কিছু বলতে পারি। যেমন ধর এখানে বিভিন্ন রকমের পাতা দেওয়া আছে, বিভিন্ন রকমের গাছের পাতা দেওয়া আছে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে ওয়ালনাটের পাতা, এটা একটা ঘাসের পাতা, ঠিক আছে। তারপরে ধরো এটা এলম গাছের পাতা, হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের যে পাইন গাছের পাতা। তো আমরা গাছের পাতা দেখেও কিন্তু আমরা অনেকটা গাছকে আইডেন্টিফাই করতে পারি। যেমন ধরো আমার এই ল্যাবের মধ্যে দেখো দুইটা গাছ আছে, দুই রকমের গাছ আছে, দুই রকমের গাছের পাতা কিন্তু দুই রকম। দেখো আমার এই যে বাম হাতে যে গাছটা আছে বড় জারের মধ্যে, এই বাম হাতের গাছের পাতাটা কেমন, বাম হাতের গাছের পাতাটা কিন্তু সবুজ সবুজ এবং চিকন চিকন লম্বা শুয়ের মতো। আর এই গাছের পাতা দেখো কেমন গোল গোল লম্বা, একটু কিছুটা কিছুটা মাকু আকৃতির, হ্যাঁ, পাতা। তো এরকম বিভিন্ন রকমের। এই গাছে দেখো কাণ্ডে কাটা আছে, এই গাছের কাণ্ডে কিন্তু কাটা নাই। এই গাছে যে ফুলগুলা ফুটছে দেখো কেমন, আর এই গাছের ফুলগুলা হয় ছোট ছোট লাল লাল তারার মতো। তো এইগুলোই তো বাহ্যিক অঙ্গ সংস্থান। বাহ্যিকভাবে দেখে তুমি বুঝতে পারতেছো কোনো কোনো গাছ লম্বা স্ট্রেট বড় হয়, বা কোনো কোনো গাছ অনেক শাখা পোশাখা দিয়ে বড় হয়। যেমন বাঁশের কথা চিন্তা করো, বাঁশ একদম স্ট্রেট বড় হইতে থাকে, দু একটা শাখা পোশাখা বাঁশের হয়, বাট সে স্ট্রেট বড় হইতে থাকে। কিন্তু নর্মালি একটা আম গাছের কথা চিন্তা করো, বা ধান গাছের কথা চিন্তা করো, ধান গাছ কত ছোট হয়, ঘাসের কথা চিন্তা করো। এগুলো হচ্ছে বাহ্যিক অঙ্গ সংস্থান। তুমি মানুষের কথা চিন্তা করো, আর একটা এই কুকুরের কথা চিন্তা করো, বাহ্যিকভাবে দেখতে কত ভিন্ন, তাই না? এটাকে বলা হয় বাহ্যিক অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি। এটাকে বলা হয় বাহ্যিক অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি। বাহ্যিক অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি, বাহ্যিকভাবে দেখতে কেমন। তাহলে এই শাখায় কি করা হয়, জীবের বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করা হয়। এতে করে কি জানা যায়, দেহের আকৃতি কেমন, ছোট নাকি বড়, অঙ্গ প্রত্যঙ্গের গঠন। যেমন আমার হার্ট আর এই কুকুরের যে ছবিটা দেওয়া, এর হার্ট তো সেম হবে না, একটা বিড়ালের হার্ট তো সেম হবে না, একটা গরু মহিষের হার্টের স্ট্রাকচার আমার হার্টের স্ট্রাকচারের সাথে সেম হবে না, এক একজনের এক এক রকম হবে। তুমি এই অঙ্গ প্রত্যঙ্গের গঠন জানতে পারবে এবং তাদের অবস্থানটাও জানতে পারবে। তোমাদের একটা মজার জিনিস বলি, আমরা যারা কর্ডাটা পর্বের প্রাণী, যাদের আমাদের মেরুদণ্ড আছে, আমাদের কিন্তু হার্ট বডির সামনের দিকে, আমাদের হার্ট বডির সামনের দিকে, যে বুকে পিঠের দিকে না। কিন্তু যারা নন কর্ডার, যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তেলাপোকা বা ঘাসফড়িং, এদের হার্ট কিন্তু পিঠের দিকে, আমাদের হার্ট সামনের দিকে বুকের দিকে। আর ওদের হার্ট, তেলাপোকা ঘাসফড়িং, এদের হার্ট পিঠের দিকে। তাই দেখো অঙ্গগুলোও কিন্তু সবগুলো সমান জায়গায় না, এক একটা অঙ্গ এক এক জায়গায় বিস্তৃত। ওকে, আরেকটা উদাহরণ দিই, আমাদের ফুসফুস শুধুমাত্র এতটুকু জায়গায় আছে বুকে, যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের হেল্প করে। আমাদের শ্বাস নেওয়ার জন্য যে নাকের ছিদ্র, এটা কিন্তু সামনে। তোমরা জানলে অবাক হবা, ঘাসফড়িংয়ের এরকম দম নেওয়ার আর দম ছাড়ার ছিদ্র 20টা সারা বডি জুড়ে। এবং আমাদের শ্বসন করার জন্য যে ফুসফুস আছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, এটা শুধু বুকে। আর ঘাসফড়িংয়ের ফুসফুস পুরাপুরি নাই, বা যেটা দিয়ে তারা শ্বাস প্রশ্বাস চালায় সেটা তার সারা দেহের মধ্যে বিস্তৃত। সব তো সেম না। তুমি যখন বড় হবা তখন এগুলো আরো ভালো শিখতে পারবা বড় ক্লাসে উঠলে। তো এটা এখানে বলছে উদাহরণ, পাতার আকার দেখে গাছের প্রজাতি শনাক্ত করা যায়। এটা তোমাদের পড়তে হবে না, এটা তোমাদের আমি এক্সট্রাভাবে লিখে দিছি। তুমি খালি বইয়ের মধ্যে এটুকুই লেখা আছে, ইন্টারনাল মরফোলজি এক্সটার্নাল মরফোলজি, এই কথাই তোমাদের বইয়ের মধ্যে শুধু লেখা আছে। তুমি শুধু এটুক জানো তাইলেই চলবে। আর আমি তোমাদের বোঝার জন্য, তোমরা যেহেতু শিখতে চাও অনেক ভালো করে, এই জন্য আমার ক্লাসগুলো করতেছো, এই জন্য আমি কিছু উদাহরণ নিজে থেকে বানিয়ে
বায়োলজির সেন্স থেকে বানিয়ে এখানে অ্যাড করে দিছি যাতে করে তোমার জানার পরিধিটা একটু বাড়ে। পরে চলো আমরা চলে যাই ট্যাক্সোনমি। দেখো ট্যাক্সা, ট্যাক্সোনমি শব্দটা আসে ট্যাক্সা থেকে, ট্যাক্সা থেকে। ট্যাক্সা মানে হচ্ছে ধাপ, ধাপ বা শ্রেণী, ধাপ বা শ্রেণী। আর নমি শব্দটা আসে নেম থেকে, নেম বা নাম থেকে। তাহলে ট্যাক্সোনমি মানে কি? ধাপের নামকরণ করা, শ্রেণীবিন্যাস করা। শ্রেণীবিন্যাসের মেন উদ্দেশ্য কি? পুরো পৃথিবীতে যে কত হাজার হাজার রকমের প্রাণী আছে, উদ্ভিদ আছে, তার কোনো ইয়ত্তা নাই। কত রকমের ব্যাকটেরিয়া আছে, কত রকমের ভাইরাস আছে, কত রকমের ফাঙ্গাস আছে, ছত্রাক আছে, তার কোনো শেষ নাই। আমি এই যে একটু আগেই তোমাদের 2 ধরনের গাছ দেখাইলাম। তুমি এগুলাকে শিখতে গেলে, এগুলাকে যদি অল্প সময় তুমি সহজভাবে শিখতে চাও, তাহলে তোমাকে শ্রেণীবিন্যাস শিখতে হবে। শ্রেণীবিন্যাস মানে কি? যেমন তোমাদের একটা মজার জিনিস আমি দেখাই। দেখো আমরা একটু আগে কিসের কথা বললাম? ফড়িংয়ের কথা বললাম। আমরা একটু আগে ঘাস ফড়িংয়ের কথা বললাম। ঘাস ফড়িং আর ফড়িংয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা একটু আগে তেলাপোকার কথা বললাম। এরকম আমি কয়েকটা পোকার নাম লিখতেছি: তেলাপোকা, মশা, মাছি, ঠিক আছে, উকুন, উকুন, মাকড়সা, মাকড়সা, এরকম আরো অনেক কিছু লেখা যায়। চিংড়ি, চিংড়ি, বেশ কয়েকটা পোকার নাম আমি এখানে লিখলাম। ওকে, আরও আছে যেমন প্রজাপতি, এটাও অ্যাড করে দিই। প্রজাপতি, এগুলোকে আমি এখানে লিখলাম। ওকে, এবার আমি আরো কয়েকটা জিনিসের নাম লিখবো, তুমি জাস্ট লক্ষ্য করো। আমি লিখলাম রুই মাছ, আমি লিখলাম রুই মাছ, আমি লিখলাম মানুষ, আমি লিখলাম গরু, ছাগল, তিমি, পাখি, আর কি লেখা যায়, বাঘ, ভাল্লুক, এটসেট্রা। দেখো দুইটা টাইপের মধ্যে একটু পার্থক্য আছে। দেখো তোমরা যদি ক্লাস 6-7-এ পড়ে থাকো, এইগুলা হচ্ছে করডাটা পর্বের প্রাণী। এইগুলো হচ্ছে করডাটা পর্বের প্রাণী, অর্থাৎ যাদের মেরুদণ্ড আছে। করডা পর্ব মানে কি? করডা পর্ব মানে যাদের নটকট থাকে এবং সেই নটকটটা ফিউচারে মেরুদণ্ডে পরিণত হতে পারে। নটকট থাকলেই করডাটা, আরও একটু আপগ্রেডভাবে বললে যাদের মেরুদণ্ড আছে। আর নিচে যাদেরকে লিখছি এইগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এগুলোর নাম হচ্ছে আর্থ্রোপোডা। তোমরা ক্লাস 8-এ হয়তো পড়ছো আর্থ্রোপোডা, না পড়লেও সমস্যা নেই, মনে রাখবা আর্থ্রোপোডা এমন একটা পর্ব যেই পর্বের মধ্যে পৃথিবীর সব থেকে বেশি প্রাণী বাস করে। প্রাণী জগৎকে এরকম 33টা পর্বে ভাগ করা যায়। কয়টা পর্ব? 33টা পর্ব। এর মধ্যে 9টা হচ্ছে বড় পর্ব, যেগুলো আমরা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমারোডা এভাবে আমরা ভাগ করি। যে নেমারোডা, অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, অ্যাকামাডার্মাটা, করডা, এভাবে আমরা ভাগ করি। এটা 9টা হচ্ছে বড় পর্ব। টোটাল পর্ব হচ্ছে 33টা। এর মধ্যে সব থেকে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, আর সব থেকে উন্নত পর্ব হচ্ছে করডাটা। তাহলে এই যে দেখো, আমরা যত মেরুদণ্ডী প্রাণী পাবো সবগুলোকে করডার মধ্যে রাখবো, আর যত পোকা টাইপের যত প্রাণী পাবো সবগুলোকে আমরা আর্থ্রোপোডা রাখবো। যত রকমের পোকা আছে ম্যাক্সিমামই কিন্তু আর্থ্রোপোডার মধ্যে। এবং এদের মধ্যে মিল আছে, এদের মধ্যে তাদের গঠন, তাদের বৈশিষ্ট্যের মধ্যে মিল আছে, এই জন্য তাদেরকে একসাথে করে রাখা হয়েছে। আবার এদের গঠনের মধ্যে মিল আছে, এই জন্য তাদেরকে একসাথে করে রাখা হয়েছে। আমি যদি আরেকটু আরেকটু সুন্দর করি তখন তোমরা ভালো করে বুঝতে পারবা। যেমন ধরো কাকড়া, শামুক, ঝিনুক, অক্টোপাস, এদেরকে আবার একসাথে রাখা হয় কেন? এরা হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। এরা হচ্ছে কি? মোলাস্কা পর্বের প্রাণী। এদের কমন কি জিনিস? এদের শরীরে মাংস আছে, এদের শরীরে মাংস আছে এবং এদের শরীরে খোলস আছে। এদের শরীরে কি আছে? খোলস আছে। খোলসগুলা কেমন দেখতে তোমরা তো বুঝোই, বাইরে যে খোলস থাকে, খোলস আছে এদের শরীরে। মোটামুটি প্রত্যেকের শরীরে খোলস আছে, অক্টোপাস বাদে। তাহলে এগুলো একই রকমের বৈশিষ্ট্য, এদের সাথে আবার এদের বৈশিষ্ট্য মিলবে না। তাহলে এই যে শ্রেণীবিন্যাসটা করলে লাভটা কি? শ্রেণীবিন্যাসটা করলে লাভ, তুমি জানো যে চিংড়ি আর প্রজাপতি একই পর্বের, ফড়িং আর তেলাপোকা একই পর্বের। এখন তুমি এই জিনিসটা জানো যে ঘাস ফড়িংয়ের দেহের বাইরের যে খোলস থাকে সেই খোলসটার নাম হচ্ছে কাইটিন। জাস্ট মনে রাখা লাগবে না, শোনো। ঘাস ফড়িংয়ের দেহের বাইরে যে খোলস থাকে, খোলসটার নাম কাইটিন। তাই এখন তুমি বুঝতেছো, তাহলে বাকি যতগুলো আছে প্রত্যেকের বাইরের খোলসের নাম হচ্ছে কাইটিন। তাহলে তুমি প্রজাপতি পাইলে চোখ বন্ধ করে বলে দিতে পারবা এর বাইরে খোলসটা কাইটিন দিয়ে তৈরি। চিংড়ি পাইলে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা এই খোলসটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। কাইটিন একটা শর্করা, এটুকুই জানি আপাতত। কিন্তু এদের বাইরের খোলস কাইটিন দিয়ে তৈরি না। এদের বাইরের খোলস কি দিয়ে তৈরি? চুন দিয়ে তৈরি। এদের বাইরের খোলস কি দিয়ে তৈরি?
ক্যালসিয়াম কার্বনেট বা চুন দিয়ে তৈরি। কেমনে মনে রাখবো, কেমনে জানলাম? দেখো, শামুক বা ঝিনুক গুঁড়া করে যে চুন বানায়, এটা তো মনে হয় শুনছো। তো এই শামুক বা ঝিনুক গুঁড়া করে যে চুন বানায়, এটা হচ্ছে প্রমাণ এদের দেহের বাইরে চুন আছে, এদের বাইরে যে খোলসটা চুন দিয়ে তৈরি। আর এই সকলের দেহে কি আছে? মেরুদণ্ড আছে, নটকর্ড আছে। তাহলে এই যে দেখো, আমি একটা বৈশিষ্ট্য জেনে বাকিদের বৈশিষ্ট্য বলে দিতে পারতেছি, কারণ আমরা জানি তারা একই পর্বের। যেমন মানুষের বৈশিষ্ট্য জেনে আমি ছাগলের বৈশিষ্ট্য বলে দিতে পারতেছি, গরুর বৈশিষ্ট্য, কমন কমন বৈশিষ্ট্যগুলো বলে দিতে পারতেছি। কেমনে কমন কমন বৈশিষ্ট্যগুলো এই কারণে বলতে পারতেছি কারণ এদের প্রত্যেকের মধ্যে সেম সেম মিল আছে। তো এত বড় জীবজগৎ, এত এত প্রাণী, এত এত গাছ, এগুলোকে শেখার জন্য এই শ্রেণীবিন্যাসটা দরকার। শ্রেণীবিন্যাস জানলে তুমি অল্প সময়ে অনেকগুলো প্রাণী সম্পর্কে শিখতে পারবে। গাছের ক্ষেত্রে একই অবস্থা, গাছের ক্ষেত্রে একই অবস্থা। যেমন একবীজপত্রী গাছ যারা আছে, একবীজপত্রী উদ্ভিদ যারা আছে, তাদের বীজপত্র একটা, বলে না একবীজপত্রী দ্বিবীজপত্রী। একবীজপত্রী উদ্ভিদের ফুলের পাপড়ির সংখ্যা 3 অথবা 3-এর গুণিতক হয়, 3, 6, 9 এরকম ভাবে হয় পাপড়ির সংখ্যা। আর দ্বিবীজপত্রী ফুলের পাপড়ির সংখ্যা 5 অথবা 5-এর গুণিতক হয়। এটা কমনলি এরকমই হয়। এটা দেখে তুমি তাহলে ফুল দেখে তুমি চিনে ফেলতে পারবে একবীজপত্রী না দ্বিবীজপত্রী। তারপর আরো ভিতরে যায় আর অনেক কিছু চেক করা যায়, বাট প্রথমে তুমি চিনে ফেলতে পারতেছো। এটাই শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে অল্প সময়ে সহজে শনাক্ত করা। তোমার এখানে 2টা ফুল দেওয়া আছে, একটা ফুলের পাপড়ি 3টা, একটা ফুলের পাপড়ি হচ্ছে 10টা। তুমি 3টার 10টা থেকে 3টাকে রাখবে একবীজপত্রীতে, 10টাকে রাখবে দ্বিবীজপত্রীতে। দ্যাটস এ টেকনিক। তো এইটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। ট্যাক্সা মানে হচ্ছে ধাপ, আর নমি মানে হচ্ছে নাম। শ্রেণীবিন্যাস এরকম ধাপে 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 শেখানো হয়। কি কি ধাপ? প্রথম ধাপের নাম হচ্ছে জগৎ, পরের ধাপের নাম হচ্ছে পর্ব, পরের ধাপের নাম হচ্ছে শ্রেণী, পরের ধাপের নাম হচ্ছে বর্গ, পরের ধাপের নাম হচ্ছে গোত্র, পরের ধাপের নাম হচ্ছে গণ, আর লাস্টের ধাপের নাম হচ্ছে প্রজাতি। এগুলো হয়তো তোমরা জানো না, অনেকে হয়তো আগের ক্লাসে পড়ছো, না পড়লেও সমস্যা নাই। একটা প্রাণীকে শিখতে হলে এইভাবে ধাপে 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 জানতে হয়। আমরা শিখাবো, টেনশন নেই, যা শোনো। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম আমরা সবাই জানি হোমোসেপিয়েন্স। কেমনে আসে নামটা? মানুষের গণ হচ্ছে হোমো, আর মানুষের প্রজাতি হচ্ছে সেপিয়েন্স বা হোমোসেপিয়েন্স। তাহলে মানুষেরও একটা কি আছে? মানুষের একটা কি আছে? মানুষেরও অবশ্যই একটা ফ্যামিলি আছে, তার একটা বর্গ আছে, একটা শ্রেণী আছে, একটা পর্ব আছে, একটা জগৎ আছে। যেমন মানুষ কোন জগতের? প্রাণী জগতের। মানুষের পর্ব কি? কর্ডাটা। মানুষের শ্রেণী কি? ম্যামালিয়া। এভাবে ধাপে 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 ভাগ করা যায়। এটাই শ্রেণীবিন্যাস, তুমি যাতে সহজে চিনতে পারো। ঠিক আছে, এগুলো নিয়ে বিস্তারিত আমরা আরও শিখবো। যেমন ধরো এখানে বিভিন্ন রাজ্যে দেখানো হয়েছে, যেমন এটা হচ্ছে গাছের রাজ্য, এখানে সব গাছ। এখানে হচ্ছে ছত্রাকের রাজ্য, এখানে সব ছত্রাক। এখানে সব কি আছে? এখানে সব হচ্ছে প্রোটিস্টা রাজ্য। এখানে হচ্ছে ব্যাকটেরিয়ার রাজ্য, মোনারা রাজ্য। এখানে হচ্ছে পানির রাজ্য। এই রাজ্য অনুযায়ী এভাবে ধাপে 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 ভাগ করা যায়। এই সেই রাজ্য। জগৎ আছে টোটাল 5টা জগৎ এখানে দেখানো হয়েছে। 5টা জগতের আন্ডারে কিছু পর্ব আছে, ওদের আন্ডারে কিছু শ্রেণী আছে, ওইগুলোর আন্ডারে আবার কিছু বর্গ আছে। এগুলো ধাপে 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 ভাগ করা, সেট আর উপসেটের মতো। এগুলো আমরা ফিউচারে শিখবো, টেনশন নাই। তো এটা হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে আমি অল ওভার জানলাম ট্যাক্সোনমির মূল উদ্দেশ্য কি? সহজে চেনা এবং সহজে শেখা। সহজে চেনা এবং সহজে শেখা। তারপরে আছে ফিজিওলজি বা শারীরবিদ্যা। ঠিক আছে, ফিজিও ফিজিও শব্দটা আসে শরীর থেকে, শরীর। আর লজি মানে জ্ঞান, শরীর নিয়ে জ্ঞান। তুমি যখন মেডিকেলে উঠবা, ফিউচারে যদি তুমি ডাক্তারিতে পড়ো, মেডিকেল সায়েন্স নিয়ে তুমি যদি পড়ো, মেডিকেল সায়েন্স নিয়ে যদি ফিউচারে তুমি পড়ো, মেডিকেল ফার্স্ট ইয়ারের সাবজেক্ট 3টা। কি কি? ফিজিওলজি, অ্যানাটমি আর বায়োকেমিস্ট্রি। এই ফিজিওলজি সাবজেক্টটা তোমাকে 1.5 বছর পড়তে হবে প্রায়। এই সাবজেক্টটা পড়তে হবে, যেখানে তোমার মানুষের সারা শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করে এগুলো শেখানো হবে। অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কী আছে এটা শেখানো হবে অ্যানাটমি সাবজেক্টে বা ইন্টারনাল মরফোলজি, ওটাকে অ্যানাটমি বলা হয়। আর অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করে এগুলো শেখাবে হচ্ছে ফিজিওলজিতে। তার মানে এর কাজ কি? অঙ্গতন্ত্র কিভাবে কাজ করে এগুলো এখানে শেখাবে। তোমার দেহে ধরো হার্ট আছে, হার্ট কীভাবে কাজ করে এটা তোমাকে এখানে শেখাবে। হার্ট কীভাবে বিট করে এখানে শেখাবে। তুমি রেস্ট নিলে হার্টবিট নর্মাল থাকে, তুমি যখন দৌড়াও তখন হার্টবিট ফাস্ট হয়ে যায়, কেন হয় এগুলো এইখানে শেখাবে। ঠিক আছে, তোমার শরীর যে তুমি দম দিলা দম ছাড়লা, কীভাবে হইলো কাজটা এখানে শেখাবে। তুমি যে খাবার খাচ্ছ, খাবার কীভাবে হজম হচ্ছে এখানে শেখাবে। সেই খাবার খাওয়াতে তুমি কীভাবে শক্তি পাচ্ছ এখানে শেখাবে। তুমি দৌড় দিলে হার্টবিট ফাস্ট হয়ে যায়, তোমার সারা শরীরে রক্ত প্রবাহিত হয়, এটা কেমনে হচ্ছে এখানে শেখাবে। তুমি দৌড়াইলে
হার্টবিটও ফাস্ট হয়, দমও ফাস্ট হয়, অনেক বেশি ঘাম হয়, কেমনে হয়, একটার সাথে একটা কেমনে কালেক্টেড এখানে শেখাবে। গাছের ক্ষেত্রেও শেখাবে, তুমি যদি উদ্ভিদ নিয়ে পড়াশোনা করো, গাছ কিভাবে শালক সংশ্লেষণ করে। হোয়াট ইজ শালক সংশ্লেষণ? শালক সংশ্লেষণ মানে হচ্ছে গাছের খাদ্য তৈরি। আমরা বলি না যে গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিভাবে? শালক সংশ্লেষণ পদ্ধতিতে। শালক শব্দটা আসছে আলো থেকে। শালক শব্দটা আসছে আলোক, শালক মানে কি? আলো আছে। আর সংশ্লেষণ মানে হচ্ছে উৎপাদন। মনে রাখবা এখন থেকে বায়োলজি পড়ার সময় যেখানে সংশ্লেষণ শব্দটা পাবা, বুঝবা এখানে উৎপাদনকে ইন্ডিকেট করতেছে, কোনো কিছু তৈরি করাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে শালক সংশ্লেষণ মানে কি? আলো তৈরি করা না, মানে ডাইরেক্টলি অর্থ বলা যাবে না, তাহলে ভাবানুবাদ হয়ে যাবে, আক্ষরিক অনুবাদ হয়ে যাবে, ভাবানুবাদটা বের করতে হবে। শালক মানে আলো, আর সংশ্লেষণ মানে উৎপাদন, মানে আলোর হেল্প নিয়ে খাবার উৎপাদন। খাবার শব্দটা এখানে উজ্জ্ব আছে। শালক সংশ্লেষণ মানে কি? উদ্ভিদ আলো নিয়ে যে খাবার তৈরি করে এটাকে শালক সংশ্লেষণ বলে। এই জন্য গাছের বেঁচে থাকার জন্য সূর্যের আলো খুব দরকার। তো এই যে গাছ কেমনে এগুলো করে, এগুলো এখানে আলোচনা করবে। গাছ কিভাবে মাটি থেকে পানি টান দেয় এখানে আলোচনা করবে। সেই পানি সারা দেহের মধ্যে গাছের কিভাবে কাজ করে এগুলো এখানে আলোচনা করবে। অর্থাৎ মানুষের শরীর বা উদ্ভিদের শরীর বা যে কোনো জীবের শরীরে কিভাবে কাজগুলো হচ্ছে, এইগুলাই হচ্ছে ফিজিওলজি নামক সাবজেক্টে আলোচনা করা হয়। যেমন ব্যায়ামের সময় কেন হার্টবিট বেড়ে যায়। শোনো, ব্যায়ামের সময় যে শুধু হার্টবিট বাড়ে তা না, আমি তোমাদের আরেকটা কথা বলি। হার্টবিট বাড়ে, দেখো ব্যায়ামের সময় হার্টবিট বাড়ে, ব্যায়ামের সময় রেসপিরেশন বাড়ে, মানে কি? শ্বাস প্রশ্বাস, রেসপিরেশন মানে প্রশ্বাস নিঃশ্বাস বেড়ে যায়। ব্যায়ামের সময় সোয়াইটিং বেড়ে যায়, সোয়াইটিং মানে কি? ঘাম। ব্যায়ামের সময় কি? ঘাম বেড়ে যায়। এই সব কিছু কিন্তু বেড়ে যায়, একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড। কেমনে কানেক্টেড এগুলোই আমরা ফিজিওলজি সাবজেক্টে ইনশাল্লাহ ফিউচারে শিখবো। তারপরে টপিকের নাম হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি শব্দটাকে একসাথে বলা হয় হচ্ছে টিস্যু বিজ্ঞান। হিস্টোলজিকে একসাথে বলা হয় টিস্যু বিজ্ঞান। এখানে হিস্টোরি আবার বাই করতে যায় না, হ্যাঁ, টিস্যু বিজ্ঞান এই সাবজেক্টটাকে একসাথে টিস্যু বিজ্ঞান বলে, ঠিক আছে? হিস্টিয়া শব্দ থেকে এখানে আসছে। হিস্টোরি শব্দের অর্থ হচ্ছে ইতিহাস, বাট হিস্টিয়া মানে হচ্ছে টিস্যু। টিস্যু, হোয়াট ইজ টিস্যু? আমি অলরেডি তোমাদের এসএসসি বায়োলজি বইয়ের দ্বিতীয় অধ্যায় কিন্তু পড়াই ফেলছি। দ্বিতীয় অধ্যায়টা তোমরা কোথায় পাবা? আমার যে ইউটিউব চ্যানেল আছে হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেল, হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলে গিয়েই দেখবা, প্লেলিস্ট অপশনে যাবা, প্লেলিস্ট অপশনে গেলেই কিন্তু পেয়ে যাবা। আমার আরেকটা চ্যানেল আছে বায়োমিশন, আরেকটা চ্যানেল আছে, আমি নতুন একটা চ্যানেল তোমাদের জন্য ওপেন করছি, চ্যানেলের নাম হচ্ছে বায়োমিশন স্কুল প্লাস। বায়োমিশন স্কুল প্লাস এই চ্যানেলে গেলেও তুমি শুধু এসএসসির ক্লাসগুলাই পাবা। আমার হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলেও তুমি পাবা, বায়োমিশন স্কুল প্লাস চ্যানেলেও তুমি শুধুমাত্র এসএসসির ক্লাসগুলাই তুমি এখানে পাবা। ওইখানে গেলে তুমি আমার দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা পেয়ে যাবে, এবং সেই দ্বিতীয় অধ্যায়ে আমি টিস্যু খুব সুন্দর করে পড়াই দিছি। লাস্টের দিকে যে ক্লাস 12তম ক্লাস বা 13তম ক্লাসে টিস্যু ডিটেলস আলোচনা করা হয়েছে। এখন তোমাদের একটু বলি, তোমরা যারা একদম নতুন ক্লাস 9-এ পড়ো, তারা তোমরা জানো না, দ্বিতীয় অধ্যায় হয়তো যাও না, তুমি এই অধ্যায় থেকে হয়তো পড়াশোনা শুরু করছো, সেক্ষেত্রে কীভাবে কি? হোয়াট ইজ টিস্যু? টিস্যু কি এই জিনিসটা একটু আগে বুঝতে হবে। অনেকগুলা কোষ একসাথে মিলে যদি একই কাজ করে তখন তাকে টিস্যু বলে। যেমন আমাদের দেহ কী দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। এই যে গাছের পাতা দেখাইছি তোমাদেরকে, এই গাছের পাতা কী দিয়ে তৈরি? এই গাছের পাতা অবশ্যই অনেকগুলা কোষ দিয়ে তৈরি। এই পুরো গাছটাই অনেকগুলো কোষ দিয়ে তৈরি, এই পুরো গাছটা কিন্তু অনেকগুলো কোষ দিয়ে তৈরি। কোষ হচ্ছে মেন। কোষটাকে চিন্তা করো একটা ইট হিসাবে, আমি এটাকে সহজভাবে বুঝাই। কোষকে চিন্তা করো ইট হিসাবে। ইট দিয়ে কি করি আমরা? বিল্ডিং তৈরি করি। তো এক একটা ইট, অনেকগুলো ইট মিলে বিল্ডিংটা তৈরি। তেমনি একটা গাছ অনেকগুলা কোষ দিয়ে তৈরি। এখন দেখো, এলোমেলো করে কোষ ফালায় রাখলেই তো হবে না, তাই না? তারপর এলোমেলো করে ইট দিয়ে রাখলেই হবে? কোনো জায়গায় ইট শক্ত করতে হবে, কোনো জায়গায় ইট হালকা দিলেও চলবে, এবং শুধু ইট থাকলেও তো হয় না। গাছের আমাদের বিল্ডিংয়ের ভিতরে পাইপ লাইন করতে হয়, যে পাইপ দিয়ে পানি যায় বা গ্যাস যায়, বা যে পাইপের ভিতর দিয়ে ইলেকট্রিক লাইন যায়, তার যায়, ওটাও তো রাখতে হবে। তারপরে শুধু এগুলো করে রাখলে তো হবে না, বাসায় তো রঙও করতে হবে, তাই না? তো সৌন্দর্য থাকবে না। তো এই তিনটা জিনিস কাজ করে। প্রথমত হচ্ছে ইট, বালু, রড, সিমেন্ট, যেগুলো হচ্ছে মেইন ভিত্তি তৈরি করে, বিল্ডিংটা মেইনলি তৈরি করে। তারপর হচ্ছে পানি, কারেন্ট, তারপর গ্যাস সাপ্লাই করার জন্য কিছু, পরিবহন করার জন্য কিছু টিস্যু থাকা লাগে, আর হচ্ছে বাইরে রং টং করা লাগে, বাইরের আবরণ তৈরি করা লাগে। তুমি এই টিস্যুকে এরকম 3 ভাগে ভাগ করা যায়। আবরণ টিস্যু, যেটা হচ্ছে তোমার শরীরের স্কিন টিন তৈরি করবে, যে কোনো কিছুকে আবরণ দিবে, প্যাকেট করবে। 2 নম্বর হচ্ছে ভিত্তি টিস্যু, যেটা হচ্ছে তোমার মেইন দেহটা তৈরি করবে, যা আমাদের দেহে মাংস টাংসগুলো তৈরি করবে, বা গাছের ক্ষেত্রে। আর একটা হচ্ছে পরিবহন টিস্যু, যেটার মাধ্যমে সারা দেহের মধ্যে পানি, খাবার, রক্ত এগুলো পরিবহন হবে। এভাবে ভাগ করা যায়। টিস্যুটা কি তাইলে? তাহলে টিস্যু হচ্ছে অনেকগুলো কোষ যদি একই কাজ করে তখন সেটাকে টিস্যু বলবে। যেমন কারো কাজ হবে বিল্ডিংয়ের বাইরের রং করা, যে রং করবে সে তো আর বিল্ডিংয়ের মেরামত করবে না বা বিল্ডিং তৈরি করবে না।
কোনো ইট বালু সিমেন্ট দিয়ে কাজ হবে কি এই বিল্ডিংটাকে তৈরি করা, আর কোনো জায়গায় কারো কাজ হবে কি পাইপ লাইন তৈরি করা বা গ্যাসের লাইন তৈরি করা। তো এই যে কাজগুলো কিন্তু ভিন্ন, এক একটা কাজ এক একটা জিনিস দিয়ে করতে হয়। পাইপের কাজ তো ইট দিয়ে হবে না, ইটের কাজ তো রং দিয়ে হবে না। তেমনি অনেকগুলা কোষ একসাথে মিলে যদি একটা কাজ করে তখন তাকে টিস্যু বলে। তাহলে সংজ্ঞাটা কি? অনেকগুলো কোষ একই জায়গায় একই কাজ করে তখন ওই কোষগুলাকে বলবে টিস্যু, একসাথে বলবে হচ্ছে টিস্যু। তাহলে এই টিস্যু মানে টিস্যু পেপার না, এই টিস্যু মানে হচ্ছে একসাথে অনেকগুলো কোষ। টিস্যুকে বাংলায় কলা বলে। টিস্যুকে বাংলায় কি বলে? কলা। টিস্যুকে কিন্তু বাংলায় কলা বলে। এই কলা কিন্তু আবার ব্যানানা না কিন্তু আবার, হ্যাঁ, টিস্যুকে বাংলায় বলে কলা। অনেকগুলো কোষ যখন একই জায়গায় থাকে এবং একই রকমের কাজ করে। যেমন ধরো এই পাতাকে যদি আমি মাইক্রোস্কোপের নিচে নিই, এই পাতাকে যদি আমি মাইক্রোস্কোপের নিচে নিই, মাইক্রোস্কোপের নিচে নিলে অনেক কোষ পাবো। কিন্তু দেখবো কিছু কোষ এই পাতার আবরণ তৈরি করছে, কিছু কোষ এই যে এখান থেকে পানি টেনে 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 নিয়ে যাচ্ছে এবং গাছের খাবার তৈরি করে সেই খাবারটাকে চারিদিকে ছড়াই দিচ্ছে। আর কিছু কোষ এই পাতার মেইন স্ট্রাকচারটা তৈরি করছে। তাহলে একটা অংশ পাতার বাইরে আবরণ তৈরি করবে, একটা অংশ এই পানি টেনে নিয়ে যাবে, আর একটা অংশ এই পুরো পাতার আর ভিত্তিটা তৈরি করবে, বেস তৈরি করবে। যেমন এই বিল্ডিংয়ের মেইন বেসটা হচ্ছে ইট বালু রড সিমেন্ট, বাট এই বিল্ডিংয়ের বাইরে রঙও করা আছে, বা তোমার বিল্ডিংয়ের মধ্যে পানির লাইনও আছে। তাহলে একজন এক রকমের টিস্যু পানি নিয়ে গাছের পাতায় পাতায় সব জায়গায় ছড়ায় যাবে, এই যে পানি নিয়ে। আরেক টিস্যু খাবার নিয়ে ছড়ায় যাবে, একই টিস্যু, এগুলোকে পরিবহন টিস্যু বলে। আরেক ধরনের টিস্যু আরও কিছু কোষ একসাথে মিলে টিস্যু তৈরি করে বাইরের আবরণ তৈরি করবে, আর কিছু কোষ পুরো পাতার ভিতরে স্ট্রাকচারটা তৈরি করবে। তাহলে অনেকগুলো কোষ মিলে যখন একই কাজ করে তখন সেগুলোকে বলা হয় টিস্যু। উদ্ভিদের ক্ষেত্রে 3 ধরনের টিস্যু পাওয়া যায়: আবরণ টিস্যু, পরিবহন টিস্যু, ভিত্তি টিস্যু। ভিত্তি টিস্যু হচ্ছে রড বালু সিমেন্ট, মেইন পাতা তৈরি করে যেটা দিয়ে। আবরণ টিস্যু হচ্ছে বাইরের আবরণ তৈরি করে, আর পরিবহন টিস্যু হচ্ছে পানি আর খাবার সংবহন করে। টিস্যু তৈরি করতে গেলে একটা কোষ দিয়ে হবে না, অনেকগুলো কোষ থাকা লাগবে। মাইক্রোস্কোপের নিচে গেলে তুমি অনেকগুলো কোষ দেখতে পারবা। এই দেখো, এই যে একজন মহিলা, সে মাইক্রোস্কোপের নিচে নিয়ে মানুষের কিছু কোষ পর্যবেক্ষণ, টিস্যু পর্যবেক্ষণ করতেছে। তাহলে টিস্যুর গঠন কেমন আর কোন টিস্যুর কাজ কি, এটাই হচ্ছে টিস্যু তন্ত্রে আলোচনা করে। মাইক্রোস্কোপের সাহায্যে কিন্তু টিস্যু দেখতে হয়, এটা তুমি এমনি এমনি দেখতে পারবে না, ঠিক আছে? এবং রোগ নির্ণয়ে এই হিস্টোলজির গুরুত্ব অনেক। কেন? দেখো, এইটা হচ্ছে আমাদের টাঙের বা আমাদের জিহ্বার টিস্যু, নর্মাল অবস্থা। এটা হচ্ছে আমাদের এই যে ল্যারিংস, এই যে এই জায়গাটা যেখান থেকে আমরা কথা বলি, ভয়েস যেখান থেকে তৈরি হয়, স্বরযন্ত্রের নর্মাল টিস্যু। এটা হচ্ছে আমাদের কোলন। কোলন মানে আমাদের 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 পরিপাক নালীর একটা অংশ। আর এটা হচ্ছে ব্রেস্টের একটা অংশ। কেন? দেখো, ব্রেস্টে কিন্তু অনেক টিউমার হয়, এটা কিন্তু বর্তমানের একটা কমন ডিজিজ, ব্রেস্ট ক্যান্সার। সেটা কেমনে তুমি আইডেন্টিফাই করবা? দেখো, ক্যান্সার হইলে ওই টিস্যুর চেহারাগুলো চেঞ্জ হয়ে যাবে। জিহ্বার টিস্যুর চেহারা ক্যান্সার হলে চেঞ্জ হয়ে যাবে, দেখো চেঞ্জ হয়ে যাবে। কোলন ক্যান্সার খুবই কমন ক্যান্সার, কোলন ক্যান্সার। এই কোলন ক্যান্সার হলে এই কোলনের টিস্যু নর্মালি যেরকম থাকার কথা তার থেকে চেঞ্জ হয়ে যাবে। একটা টিস্যুর স্ট্রাকচার যেরকম, টিউমার বা ক্যান্সার হলে ওই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। এবং যারা এগুলো নিয়ে গবেষণা করে ডাক্তাররা, তারা ওই টিস্যু স্ট্রাকচার দেখে বুঝতে পারে যে এই টিস্যুর মধ্যে ঝামেলা আছে। কারণ একটা ভালো টিস্যু কেমন দেখতে, অনেকগুলো কোষ মানেই তো টিস্যু, তাই না? অনেকগুলো কোষ কেমন থাকা উচিত, এটা তো যারা এগুলো নিয়ে গবেষণা করে ডাক্তার তারা জানে। যখন দেখে যে ওই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে ওখানে সামথিং ইজ রং। এভাবে দেখে রোগ নির্ণয় করা যায়। ক্যান্সার, টিউমার এগুলো শনাক্ত করার জন্য এই টিস্যু নিয়ে টেস্ট করা হয়। একটা টেস্ট আছে বায়োপসি, তোমার জানো হয়তো গা, বায়োপসি নামের একটা টেস্ট আছে, বায়োপসি। এই বায়োপসি করলে কি হয়? বায়োপসি করলে কেমনে করে? ধরো ডাক্তার ধারণা করতেছে যে এই রোগীর টিউমার হয়েছে, ধরো গলায় টিউমার হয়েছে কোনো একটা জায়গায়, কোনো একটা রোগীর। তখন কি করা হয় বায়োপসিতে? এই গলার এইখান থেকে মোটা সুই দিয়ে, আরেকটা টেস্ট আছে এফএনএসি, হ্যাঁ, এফএনএসিটাই মেনলি করা হয়। এফএনএসির ক্ষেত্রে কি হয়? বড় সুই দিয়ে ওই জায়গা থেকে টিস্যু নেওয়া হয়, মাংস কেটে নেওয়া হয়, নিয়ে পরে ওটা মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখে যে সুস্থ থাকলে কেমন হওয়া উচিত ছিল আর অসুস্থ হলে কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে এফএনএসি টেস্ট, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, এর ফুল মিনিং। তুমি যারা বেশি জানতে চাও তখন তুমি এটা নেটে সার্চ করে এফএনএসি কি, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে? তেমনি আছে কোর বায়োপসি, এটাও সেম, ঠিক আছে? একটা জায়গা থেকে টিস্যু নিয়ে তারপর মাইক্রোস্কোপের নিচে নিয়ে টেস্ট করে দেখে যে টিস্যুটা নর্মাল থাকলে কেমন থাকা উচিত, মানে এখন কেমন। যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে তার মানে এখানে কোনোটা ঝামেলা আছে। তো এটা বুঝতে গেলে তো তোমাকে আগে মেইন হিস্টোলজি শিখতে হবে, তাই না? এটাই হচ্ছে হিস্টোলজি। তারপরে আছে এমব্রায়োলজি। লজি মানে জ্ঞান, আর এমব্রায়ো শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ। এমব্রায়ো শব্দের হচ্ছে ভ্রূণ। হোয়াট ইজ ভ্রূণ? ভ্রূণ কি, এমব্রায়ো কি? তোমরা তো এটা মনে হয় ক্লাস 8-এ পড়ছো যে মায়ের দেহতে থাকে ডিম্বাণু
আর বাবার দেহ থেকে আসে শুক্রাণু। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে, এক কোষে জাইগোট। এখন ধরো একটা একটা মুরগি যার দেহে আছে ডিম্বাণু, আর একটা মোরগ যার দেহে আছে শুক্রাণু। মোরগ মুরগি, বিবাহিত মোরগ মুরগি, আর মুরগির একটা বাচ্চা হবে, মুরগি ডিম পারলো। কেমন? ওই ডিমের মধ্যে আসলে কি আছে? ডিমের মধ্যে শুক্রাণু আর ডিম্বাণু আছে। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু এটা যখন মিলিত হয় তখন তৈরি হয় জাইগোট। এটা যখন মিলিত হয় তখন তৈরি হয় জাইগোট। জাইগোট হচ্ছে একটা কোষ। সেই জাইগোট একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয় মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়ায় ভাগ হতে থাকে। এইটাই তো মজা। দেখো নর্মালি তুমি একটা জায়গায় দুইটা কোষ রেখে দাও, লাভ নাই। আল্লাহ যদি চায় তখন সেখানে জীবন আসবে, জীবন এসে কোষটা বিভাজন হওয়া শুরু করবে। আদারওয়াইজ ফালায় রাখবা, বিভাজন হবে না। যেমন এই কলম কি বিভাজিত হবে? কখনোই হবে না। এই কলম কখনোই বিভাজিত হবে না, বিভাজন হওয়ার ক্ষমতা নাই। বাট কোষ বিভাজন হয়। বিভাজন হওয়া মানে কি? বড় হওয়া। দেখো এই যে গাছটা, এটা তো একসময় ছোট ছিল, তাই না? আমি দেখাই তোমাদেরকে। এই যে গাছের নিচে দেখো ছোট্ট একটা চারা আছে, কিন্তু ছোট্ট চারা আছে, দেখো নিচের দিকে ছোট্ট চারার মতো আছে। ওইটাকেও আলাদা করে লাগাই দিলে নতুন গাছ হয়ে যাবে। এই ছোট চারা কি একসময় এখন ছোট? ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এটা তো অনেক বড় হবে, তাই না? অনেক বড় হবে, বড় একটা বড় গাছ হবে। কেমনে হবে? এটাও তো একসময় ছোট ছিল এই গাছটা। কেমনে বড় হয়েছে? কোষ বিভাজনের মাধ্যমে। কোষই মেইন। কোষ একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128, 128 থেকে 256, 256 থেকে 512, 512 থেকে 1024, 1024 থেকে 2048, 2048 থেকে 4096, এভাবে করে বাড়তে থাকে। এভাবে করে কি হতে থাকে? বাড়তে থাকে। বাড়তে বাড়তে পরে জিনিসটা বড় হতে থাকে। সেম এই ধরো মোরগ আর মুরগির ডিম থেকে ধরো ওই ডিমের ভিতরে এই হচ্ছে 5 দিন বয়সী একটা ভ্রূণ, এটাই ভ্রূণ। এই দেখো 6 দিন বয়সের ভ্রূণ, মুরগির মতো চেহারা হয়েছে। 10 দিন বয়সে দেখো কেমন হয়েছে। 12 দিন বয়সে দেখো কেমন হয়েছে মুরগির ভ্রূণটা। এই দেখো 18 দিন বয়স, এবং এরপরে 18 থেকে 21 দিনের মাঝখানে যে কোনো সময় মুরগিটা ডিম ফেটে বের হয়ে আসবে। এটাই হচ্ছে এমব্রায়োলজি। হোয়াট ইজ এমব্রায়ো? এই যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোটটা তৈরি করে একটা কোষ, এই জাইগোট ভাগ হতে থাকে, ভাগ হইতে থাকে। কোষ বিভাজনের মাধ্যমে একটা সময় ভ্রূণ হয়। পরে ভ্রূণ এরকম করে বড় হইতে থাকে। ভ্রূণ এরকম করে কি হতে থাকে? বড় হইতে থাকে, বড় হইতে থাকে, বড় হইতে থাকে, বড় হয়ে একটা পূর্ণাঙ্গ জীব লাভ করে। তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তৈরি হয় জাইগোট। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তৈরি হয় জাইগোট। ওই জাইগোট থেকে হয় ভ্রূণ। হোয়াট ইজ ভ্রূণ? ভ্রূণ হচ্ছে দেখো একটা স্ট্রাকচার যেটা দেখতে একটা জীবের মতো। এই ভ্রূণ নিয়ে স্টাডি করাই হচ্ছে এমব্রায়োলজি, ভ্রূণ বিদ্যা। যেমন একটা গাছ, আমি তোমাদের আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা দিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে। আমার টার্গেট হচ্ছে তোমাকে একদম প্রপারলি শেখানো, হ্যাঁ? আধা মাধা কোনো মতো করে দিয়া শেখানো এটা আমার কাজ না। ধরো এটা একটা ছোলা, এটা একটা ছোলা, এটা কি একটা ছোলা? ছোলা, হ্যাঁ? ছোলাটাকে তুমি কি করলা? মাটিতে রাখলা। মাটিতে রাখলা। মাটিতে রাখা কি হবে? মাটিতে রাখার পরে মোস্ট অফ দ্য কেস কি হবে? এই ছোলাটা কিছুক্ষণ পরে দেখবা ফেটে যাবে। ওয়েট, একটু দাঁড়াও। ফেটে এরকম দুইটা পার্ট বের হয়ে আসবে। এরকম দুইটা পার্ট বের হয়ে আসে, রাইট? দুইটা পার্ট বের হয়ে আসে, এবং নিচের দিকে তুমি দেখো ছোলা রোপণ করে দেখো এরকম টাইপের হয়। ছোলা বা কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে এরকম হয়, নিচের দিকে এরকম মূলের মতো বের হয়ে আসে। আর এইখান থেকে এরকম করে এরকম করে বের হয়ে আসে, যেটাকে আমরা অঙ্কুর উদ্গম বলি, গাছের অঙ্কুর উদ্গম। তো অঙ্কুর উদ্গম যখন হয়, প্রথম দিকে যেটুকু জিনিসটা বার হয়, একটা মাটির দিকে যায়, একটা উপর দিকে পাতার মতো বের হয়, ওইটাই ভ্রূণ। ওই ভিতর দিকে যেটা থাকে, এটা ভিতরে থাকে প্রথমে, তারপর ওইখান থেকে বের হয়ে আসে, এটাই ভ্রূণ। ভ্রূণ হচ্ছে তার প্রাথমিক অবস্থা, যেখান থেকে পরে হাত পা গজায়, ডালপালা হয়। পশু পাখি হইলে হাত পা গজায় ভ্রূণ থেকে। ভ্রূণের মধ্যে ছোটো 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 হাত পার মতো অংশ থাকে, ওটাই বড় হয়, আস্তে আস্তে বড় হয়ে পূর্ণাঙ্গ হয়। তার আগ পর্যন্ত কোনো হাত পা বা চোখ মুখ এরকম কোনো স্ট্রাকচার থাকে না। ভ্রূণ হলেই তখন হাত পা চোখ মুখ এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়, তারপর সেটা কোষ বিভাজনের মধ্যে বড় হতে থাকে। এটাই এমব্রায়োলজি। এগুলো নিয়ে যেখানে শেখানো হয় এটাই এমব্রায়োলজি। তাহলে এমব্রায়োলজিতে কি করে? নিষেক থেকে পূর্ণাঙ্গ দেহ গঠনের ধাপগুলো পড়ানো হয়। হোয়াট ইজ নিষেক? এই যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হইলো, এটাকেই বলা হয় নিষেক। শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়াকেই নিষেক বলে। নিষেকের পর থেকে পূর্ণাঙ্গ দেহ গঠনের ধাপগুলাই এখানে। তো এখানে কি কি পড়ানো হয়? এখানে ভ্রূণের বৃদ্ধি পড়ানো হয়, কিভাবে ভ্রূণটা বড় হচ্ছে, তারপর সেখান থেকে কীভাবে অঙ্গ গঠন হচ্ছে, এই ধারাবাহিক প্রক্রিয়াগুলো বোঝানো হয়। প্রথমে একটা ভ্রূণ তৈরি হলো, ভ্রূণ থেকে আস্তে আস্তে দেখো চোখ, নাক, মুখ, হাত পা তৈরি হলো। এইগুলোই হচ্ছে এমব্রায়োলজির কাজ। অর্থাৎ
আরো সহজ ভাষায় বললে, মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় কিভাবে সেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, এটা এমব্রায়োলজি শেখায়। যেমন মুরগির ডিমে বাচ্চা মুরগি তৈরি হওয়ার ধাপগুলো পর্যবেক্ষণ করা। যেমন ডিমে তা দেওয়ার পর প্রথমে কোষ বিভাজন হয়, তারপর চোখ, পা, ডানা তৈরি হয়। ধাপে ধাপে দেখা যায় এই পুরো ভ্রূণ গঠনের প্রক্রিয়া বোঝাই হলো ভ্রূণবিদ্যার কাজ। এই পুরো ধাপটা কেমনে হচ্ছে, তুমি ইউটিউবে সার্চ দিও, ইউটিউবে সার্চ দিয়ে দেখো যে ডিম থেকে কীভাবে বাচ্চা হয়। দেখবা ডিমের খোলস তুলে ইনকিউবেটরে রেখে বাচ্চা উৎপাদন দেখাচ্ছে, ওটা দেখলে তুমি বুঝতে পারবা ভ্রূণ কি আর বাচ্চা কেমনে তৈরি হয়। সাইটোলজি, দেখো মনে রাখবা, সাইটো শব্দের অর্থই হচ্ছে কোষ। সাইটো শব্দের অর্থই হচ্ছে কোষ, আর লগস মানে হচ্ছে জ্ঞান। তাহলে কোষ সম্পর্কিত জ্ঞান। আমাদের একটুকে টিস্যু শিখছি তাই না, টিস্যু তৈরি হয় কি দিয়ে, অনেকগুলো কোষ দিয়ে। জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি। এক একটা জিনিসের কোষ কিন্তু এক এক রকম ভাইয়া, এক একটা জিনিসের কোষ কিন্তু এক এক রকম, সব ধরনের কোষ একরকম না। আমি এই জিনিসটা আরো ভালো এক্সপ্লেন করছি আমার জীবকোষ ও টিস্যুর প্রথম ক্লাসে। আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, জীবকোষ ও টিস্যুর প্লেলিস্টে চলে যাও, তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম যে ক্লাসটা আছে সেখানে আমি তোমাদের একদম ক্লিয়ারলি দেখাই দিছি যে এক একটা কোষ এক এক রকম এবং এক একটা কোষের কাজ এক এক রকম। কেউ ভাববা না যে সব কোষ পৃথিবীর একরকম। একটু আগে তো তোমাদের বললাম কিছু কিছু জিনিস আছে যেটা আবরণ তৈরি করে, কিছু কিছু জিনিস আছে যেটা মেইন ভিত্তি তৈরি করে, কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে পানি বা খাবার পরিবহন করে। তাহলে স্বাভাবিক এদের কোষগুলোও তাহলে একই রকম হবে না। আমাদের হার্টের কোষ একরকম, আমাদের কিডনির কোষ একরকম, আমাদের ফুসফুসের কোষ কিন্তু একরকম, সব কোষ কিন্তু একরকম না। আমি তোমাদের একটা কিছু এক্সাম্পল দেখাই, কিছু এক্সাম্পল দেখে তোমরা ভালো করে বুঝতে পারবা। যেমন ধরো এই হচ্ছে আমাদের রক্তের কোষগুলা, রক্তের কোষগুলো আমি তোমাদের দেখাই। এই দেখো রক্তের কোষগুলো, যেগুলোকে আমরা রক্তের কণিকা বলি। রক্তেও কোষ আছে, ভাবলে অবাক লাগে না? রক্তের কণিকা বলা হয় এগুলোকে। এই যে রক্তের কণিকাগুলা, এই যে লাল লালগুলো হচ্ছে লোহিত রক্ত কণিকা, হালকা হালকা যেগুলো এগুলো হচ্ছে শ্বেত রক্ত কণিকা, হলুদ হলুদগুলো হচ্ছে অনুচক্রিকা, এগুলো রক্তের। হ্যাঁ, এইগুলার শেপের সাথে এখন দেখো আবার নর্মাল একটা কোষের শেপ কিন্তু মিলবে না। এটা হচ্ছে নর্মাল একটা কোষ, ঠিক আছে? আমরা নর্মালি যে কোষটাকে আঁকাই, এটা হচ্ছে সেই কোষ, ঠিক আছে? দেখো কোষের ভিতরে কত কিছু, এই যে দেখো নিউক্লিয়াস, এই যে এন্ডোপ্লাজমিক জালিকা, এই যে গোলজি বস্তু, এই যে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ রাইবোজোম আছে এখানে অনেক। এটা হচ্ছে একটা সাধারণ একটা কোষ। ওকে, তারপরে ধরো তোমাদেরকে আমরা ব্রেনের একটা কোষ দেখাই, এটা দেখলে তোমরা অবাক হয়ে যাবা। ব্রেনের কোষ কেমন দেখতে, এই দেখো ব্রেনের কোষ, যেটাকে আমরা নিউরন বলি। কিছু জিনিস আমার এখানে হাইড করতে হবে, একটা মিনিট। এই দেখো এটা হচ্ছে নিউরন, ক্লাস 8-এ মনে হয় পড়ছো নিউরন। এটা একটা কোষ, দেখছো এই কোষের কত শাখা পোশাখা, এই যে এখানে তিনটা নিউরন আছে এখানে। এই যে একটা নিউরন, এই দেখো এটার ভিতরেও কোষ আছে, দেখো এটার ভিতরে নিউক্লিয়াস আছে, এটার ভিতরে এন্ডোপ্লাজমিক জালিকা আছে, এটার ভিতরে মাইটোকন্ড্রিয়া আছে। এইটা একটা কোষ, এর আবার দেখো হাত পা গোজাইছে। এটা আবার আরেক রকমের কোষ। এই নিউরন কোষ কি করে, সারা দেহের মধ্যে ছড়ায় যায়, আমাদেরকে অনুভূতি নিতে হেল্প করে, আমাদের হাত পা নাড়াইতে হেল্প করে, চলাচল করতে হেল্প করে এই নিউরন নামের কোষগুলা। তারপরে দেখো আরো অবাক হবা দেখলে, লিভারের কোষগুলো দেখো কেমন। এটা হচ্ছে লিভার থেকে কাটা একটা অংশ। হ্যাঁ, লিভার থেকে কাটা একটা অংশ। লিভারের কোষগুলো দেখো কেমন, ছোট 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 ঘন ঘন হয়ে আছে। এগুলো হচ্ছে লিভারের কোষ। যে এই যে এই যে এখানে অনেকগুলো কোষ আছে লিভারের, লিভারের কোষগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? তারপরে যদি তোমাদের আরো দেখাই, তোমরা খালি দেখলে খালি অবাকই হইতে থাকবা। এটা আরো অনেক অবাক করার জিনিস। এটা কি দেখে মনে হচ্ছে বলতো? এটা মাংস, এটা মাংস, হ্যাঁ মাসেল। এই যে ধরো আমরা মাসেল কাটলাম, মাসেল মানে মাংস। এই মাসেল কেটে মাসেলের কোষ বের করবো এখন আমরা। দেখো মাসেলের কোষ হচ্ছে যে এটা, এটা একটা মাসেলের কোষ, সুতার মতো অনেক লম্বা। মাংস খাওয়ার পর দেখবা, চিকেন ফ্রাই খাওয়ার পরে দেখবা সুতার মতো টান দিবা, যে মাংস অনেক বেশি সিদ্ধ হয়ে যায় সুতার মতো টান দিয়ে টান দিয়ে কিন্তু বের হয়ে আসে। খেয়াল করছো? খেয়াল না করলে আজকেই করবা, বা নেক্সট দিন যদি মাংস খাবা সেদিন দেখবা যে অনেক মাংস সিদ্ধ হয়ে গেলে আম্মুকে বলবো মাংস সিদ্ধ করে একটু দেখাইতে। খাওয়ার সময় দেখবা মাংস মুরগির ক্ষেত্রে বেশি ভালো বোঝা যায়, মাংস থেকে সুতার মতো টান দিয়ে বের করা যায়। ওই এক একটা সুতাই হচ্ছে একটা কোষ। তাহলে মাংসের কোষগুলা কেমন, এরকম লম্বা লম্বা সুতার মতো, দেখছো? সুতার মতো অনেক লম্বা, কিন্তু অনেক লম্বা, এরকম অনেক লম্বা লম্বা হয় মাংসের কোষগুলা। এগুলাকে মাসেল ফাইবারও বলে, মাংসের সুতা বলা হয়। ফাইবার মানেই কোষ। তারপরে ধরো শুক্রাণু দেখায়, তুমি আরো অবাক হয়ে যাবা। শুক্রাণু, এই দেখো একটা শুক্রাণু, এটা শুক্রাণু দেখতে কেমন? শুক্রাণু কিন্তু একটা কোষ, এই পুরো শুক্রাণুটা কিন্তু একটা কোষ। এই দেখো এই যে এই শুক্রাণুর নিউক্লিয়াস, এটা হচ্ছে শুক্রাণু নিউক্লিয়াস, এই যে বেগুন কালার যেটা, এই শুক্রাণু নিউক্লিয়াস, দেখছো লেজ বিশিষ্ট। এখন তোমার যদি ডিম্বাণু দেখাই, এই দেখো ডিম্বাণু। আচ্ছা ডিম্বাণুটা থাক, আমরা আমরা তো আরেকটা মাসেলের টিস্যু দেখি, ওই মাসেলের টিস্যুগুলো আবার অন্যরকম। দেখো এই মাসেলের টিস্যুগুলো কেমন, মাকু আকৃতির। এই আকৃতিটাকে মাকু বলে, যে এটাকে মাকু আকৃতির কোষ বলে। এই কোষের বাইরের জিনিসগুলো আমি সরাই দিই, তো তুমি ভালো করে কোষটা দেখতে পারবা। এই দেখো কোষের ভিতরে নিউক্লিয়াস, দেখছো? এই কোষগুলো আবার একরকম না, এটা একটা কোষ, এটা একটা কোষ,
এটা আরেকটা কোষ, এটাও আমাদের মাসেল তৈরি করে। এগুলো কোথায়? এগুলো আমাদের পেটের ভিতরে, যেগুলো আমরা নাড়াচাড়া করতে পারি না, এগুলো তো সেই কোষ। তাহলে আমি এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে এক একটা জায়গার কোষ এক এক রকম ভাই, এক একটা জায়গার কোষ এক এক রকম। সেই কোষগুলো নিয়ে স্টাডি করাটা খুব দরকার, কারণ কোষ দিয়েই টিস্যু তৈরি হয়। হার্টের কোষ একরকম, কিডনির কোষ একরকম, ব্রেনের কোষ একরকম। এখন তুমি টিস্যু নিয়ে স্টাডি করার আগে তোমাকে কোষ চিনতে হবে, কোষ কেমন, কোষে কোনো প্রবলেম হলে তো সব সমস্যা। তো এই কোষ সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, কোষের গঠন, কোষের ভিতর কী কী অঙ্গাণু আছে, কোষ কেমনে একটা থেকে দুইটা হয় বিভাজিত হয়, সেই কোষটার কাজ কি, এইগুলোই হচ্ছে সাইটোলজিতে শেখানো হয়। কোষটা দেখতে কেমন, সব কোষটা একরকম না। কোষটা কেমনে একটা থেকে দুইটা হয়, সব কোষ সেমভাবে বিভাজিত হয় না। যেমন আমাদের হাড্ডির কোষ এখন বিভাজিত হচ্ছে না, হলে তো আমরা লম্বা হইতাম, কিন্তু আমাদের স্কিনের কোষ বিভাজিত হচ্ছে প্রতিনিয়ত। তাহলে এক একটা কোষ এক এক ভাবে কাজ করে। আমাদের হাড্ডির কোষ, আমার হাড্ডির কোষ কিন্তু এখন বিভাজিত হচ্ছে না, হলে তো আমি লম্বা হইতে থাকতাম, এখন তো লম্বা হচ্ছি না। তেমনি এর কাজ এক একটা এক রকম। এবং এই কোষকে বলা হয় জীবনের মৌলিক একক। কারণ কি, বিল্ডিং যেরকম ইট পাথর দিয়ে তৈরি, আমাদের দেহ কোষ দিয়ে তৈরি। ঠিক আছে? রোগ জিনগত সমস্যা বুঝতে কোষবিদ্যা জরুরি। কোনো রোগ কোথায় হয়, অ্যাকচুয়ালি কোষেই তো হয়। এবং জেনেটিক কোনো সমস্যা আছে কিনা এটা কোষ দিয়ে বুঝতে হয়। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, দেখো এই যে একজন মহিলা, তিনি ব্লাডের স্যাম্পল নিচ্ছে, ব্লাডের স্যাম্পলটা টেস্ট করতে রাখতেছে, টেস্ট করে মাইক্রোস্কোপের নিচে দেখছে যে নর্মালি কতটুকু ব্লাড থাকা দরকার, ব্লাডের মধ্যে কতটুকু লোহিত রক্তকণিকা থাকা দরকার। এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, সে দেখাইছিলাম লাল লাল অ্যালপেনলিবে চকলেটের মতো। এতটুকু লোহিত রক্তকণিকা ধরো নর্মালি থাকা দরকার, সেখানে এতটুকু আছে, তার মানে কি তার লোহিত রক্তকণিকা কম। এই রোগটার নাম হচ্ছে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। এই রোগটার নাম হচ্ছে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। তাহলে কোষের কাউন্ট দেখে, রক্তের কোষের গুণে তারপর তুমি অ্যানিমিয়া হয়েছে কিনা চিহ্নিত করতে পারবা। অ্যানিমিয়া মানে কি? রক্ত স্বল্পতা। যখন রক্ত স্বল্পতা হয় তখন লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, তখন লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়। নর্মালি 1 কিউবিক মিলিমিটার জায়গায় 50 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে, এটা এত ছোট। এটা যখন অনেক কমে যায়, 30 লক্ষের নিচে নেমে আসে, তখন সেটাকে রক্তশূন্যতা বলা হয়। সহজ হিসাব, রক্তশূন্যতা হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা দেখে চেক করা যায়। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে সাইটোলজি। জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, দেখো বাবা মার, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটা ছবি, বাবা মার চেহারার সাথে কিন্তু সন্তানের চেহারার মিল থাকে। দেখো প্রত্যেকের চোখের দিকে তাকায়, দেখো প্রত্যেকের চোখের স্ট্রাকচার সেম, মোটামুটি চুলের স্ট্রাকচারও কিন্তু সেম। দেখো মায়ের মতো মেয়ে চুল পাইছে, বাপের মতো ছেলে চুল পাইছে। ঠিক আছে? তাহলে মা বাবার বৈশিষ্ট্য সন্তান সন্ততি পায়। কেন পায় বলো তো? বাবার দেহ থেকে শুক্রাণু আসে, আর মায়ের দেহ থেকে ডিম্বাণু আসে, আর শুক্রাণু ডিম্বাণু মিলে হয় জাইগোট, আর সেই জাইগোট থেকে হয় কি ভ্রূণ, আর ভ্রূণ থেকে হয় নতুন একটা বাচ্চা। তাহলে বাচ্চার দেহের যত কোষ আছে সব তো আসলে বাবা মার এই শুক্রাণু ডিম্বাণু থেকেই আসা, বাবা মার দেহ থেকেই আসা। ওই জন্য বাবা মার সাথে সন্তানের চেহারার মিল থাকে। এটাই হচ্ছে জেনেটিক্স, এটাই বংশগতিবিদ্যা। বংশগতিবিদ্যা, বংশ বলতে বোঝাইছে বাচ্চা কাচ্চা, গতি বলতে নতুন নতুন বাচ্চা কাচ্চা তৈরি এবং তাদের মধ্যে কি মিল আছে। জেনেটিক্সের বৈশিষ্ট্য কিভাবে বাবা মা থেকে সন্তানে যায় তা এখানে শেখায়। এখানে জিন কি, ডিএনএ কি, ক্রোমোজোমের ভূমিকা কি, এগুলো শেখানো হয়। হোয়াট ইজ ক্রোমোজোম? ওই যে নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম, এগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে আরো ভালো করে শিখবো, দ্বিতীয় অধ্যায়ে শিখবো ইনশাল্লাহ। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে এক একটা জীবের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা ফিক্স। যেমন আমাদের ক্রোমোজোম 23 জোড়া, আমাদের প্রত্যেকটা কোষে 23 জোড়া করে ক্রোমোজোম আছে যদি নিউক্লিয়াস থেকে থাকে। সেই ক্রোমোজোমের ভিতরে আবার আছে ডিএনএ, ক্রোমোজোম তৈরি হয় ডিএনএ দিয়ে। আর ডিএনএ এর ভিতরে আছে জিন। এই জিন ওই আলিফ লাইলার জিন না, ভূত না। এই জিন হচ্ছে কিছু কোড, কিছু কোড বা কিছু তথ্য যেগুলো ঠিক করে আমার বৈশিষ্ট্য কেমন হবে, আমি দেখতে কেমন হব, আমার উচ্চতা কেমন হবে, এগুলো আমাদের জিন ঠিক করে। জিন কই থেকে? ডিএনএতে। ডিএনএ কই থেকে? ক্রোমোজোমে। এইগুলো নিয়ে আলোচনা করে, বিস্তারিত আমরা ফিউচারে শিখবো ইনশাল্লাহ। চিকিৎসা ও কৃষিক্ষেত্রে জেনেটিক্স ব্যবহার করা হয় কেমনে? তুমি একটা গাছের জিন বের করে ওই গাছের মধ্যে আরেকটা গাছের জিন ঢুকাই দিবা। আমি তোমার সহজভাবে বলি, আপেল কুল আছে না, আপেল কুল এত বড় বড় হয়, আপেল বড়ই কেমনে হয়েছে বড়? বড়ই ছোট ছিল, টক ছিল, সেটার মধ্যে মিষ্টির জিন আর বড় হওয়ার জিন ঢুকাই দেওয়া হয়েছে, এখন বড় এত বড় হয়ে গেছে। তো বিভিন্ন জিনিসের জিন অ্যাড করে এটা করা হয়। যেমন তোমাদের একটা উদাহরণ দিই আমি, বাংলাদেশের মানুষের একটা কমন রোগ হচ্ছে, বাংলাদেশের মানুষের রক্ত শূন্যতা হয়, বিশেষ করে মহিলাদের এবং বাচ্চাদের রক্ত শূন্যতা, এবং বাংলাদেশের বাচ্চাদের রাতকানা রোগ হয় অনেক বেশি। রাতকানা মানে রাতে চোখে থাকে না। রাতকানা হয় কিসের কারণে? ভিটামিন এর অভাবে। আর রক্ত শূন্যতা হয় আয়রনের অভাবে। তো তো এইখানে গবেষণা করে বিদেশি একদল গবেষণা করলো যে বাঙালিরা কি খায়, এদেশের মানুষরা কি খায়, এই দেশের মানুষরা ভাত বেশি খায়। তাহলে এক কাজ করি, ধান গাছের মধ্যে এমন দুটো জিন অ্যাড করে দিই, যে জিন অ্যাড করলে ওই ধানের ভাত খেয়ে মানুষ আয়রনও পাবে,
আর মানুষ ভিটামিন এও পাবে। তাহলে ওই ভাত খেলে মায়েদের আয়রনের অভাব পূরণ হবে এবং বাচ্চাদের রাত কানা হবে না ভিটামিন এর অভাবে। তো ওই ধানটাকে বলে সুপার রাইস বা গোল্ডেন রাইস। সুপার রাইস বা গোল্ডেন রাইস এটা বানাইছে। এটা বানাইতে গেলে অবশ্যই তোমাকে আগে কি করতে হবে? আগে তো জিন সম্পর্কে জানতে হবে, তাই না? এই যে তুমি ভিটামিন এর জিন তুমি ধানের মধ্যে ঢুকাই দিলা, তারপরে আয়রনের জিন তুমি ধানের মধ্যে ঢুকাই দিলা। এখন এটা করতে যায় তুমি যদি বিষ ঢুকাই দিতে তাহলে তো সব মানুষ মারা যেত, তাই না? তোমাকে তোকে জানতে হবে কোনটা কোন জিন, কোনটা কোন জায়গায় আছে, কেমনে ঢুকাই কেমনে লাগাই, এগুলো আমরা বায়োলজির 14তম অধ্যায়ে শিখবো ইনশাল্লাহ ফিউচারে। তো এটাই ইভলিউশন বা বিবর্তন বিদ্যা। এটা নিয়ে অনেক অনেক মানে অনেক কন্ট্রোভার্সি আছে এই বিবর্তন নিয়ে, কারণ বিবর্তনবাদ নিয়ে মানে এটা মানা না মানা অনেক ব্যাপার স্যাপার আছে। মানে আমি নিজে বিবর্তনবাদের কথাগুলো তেমন একটা বিশ্বাস করি না। কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো সাইন্টিফিক, তাছাড়া ম্যাক্সিমাম জিনিসই আসলে গোজামিল টাইপের, যে বানর থেকে মানুষ হয়ে যায়, এটা একদম পুরোপুরি গোজামিল। তো এখানে দেখো বিবর্তনবাদীরা কি বিশ্বাস করে যে আগেকার সময়ে কয়েক রকমের জিরাফ ছিল। কিছু কিছু জিরাফ ছিল ছোট, জিরাফের পায়ের স্ট্রাকচার এমন যে তারা পানি খাইতে গেলে দুই পা এরকম বাঁকা করে পানি খাওয়া লাগতো। এখানে ঝামেলা হতো, দুই পা বাঁকা করে পানি খাওয়ার জন্য পা যেহেতু অনেক লম্বা, দুই পা পাকা করে যখন পানি খাইতো তখন তাদেরকে অনেক কুমির এসে শিকার করে ফেলতো। এবং তাদের প্রথম দিকে কিছু কিছু জিরাফ ছিল যাদের গলা ছিল ছোট, গলা ছোট থাকার কারণে ঘাড় কাত করে ঘাসও খাইতে পারতো না, মাথা উঁচু করে গাছের পাতাও খাইতে পারতো না। তো ওই জিরাফগুলো না খেতে পেয়ে শিকারের হাতে পড়ে মারা যাচ্ছিল। বাট কিছু কিছু জিরাফ বড় গলা নিয়ে জন্ম লাভ করছিল। সেই বড় গলা নিয়ে জন্ম লাভ করা জিরাফগুলো কিন্তু গাছের পাতা খাইতে পারতো। তো ছোট গলা নিয়ে গ্রহণ করা জিরাফগুলো আস্তে আস্তে মারা গেল, বড় গলাগুলো টিকে থাকলো। এবং এভাবে করে টিকে থাকার মাধ্যমে বড় গলার জিরাফি এখন আমরা দেখি, ছোট গলার জিরাফ আমরা দেখি না। এটাকে বলা হয় সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট। এটাকে বলা হয় সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট। অর্থাৎ একটা প্রকৃতিতে একটা পরিবেশে যে ফিট করবে সেই সার্ভাইভ করবে বা টিকে থাকবে। এটাই বিবর্তন। বিবর্তন এইসব কথাবার্তায় বলে। তো বিবর্তন বিদ্যায় জীবের ধীরে ধীরে কি পরিবর্তন হয়েছে এটা শেখানো হয়। জীব কিভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে, জীবের বৈচিত্র্যের কারণ বোঝা যায় যে এত রকমের জীব কেন। দেখো এক ভাল্লুকের কথাই চিন্তা করো। এক ভাল্লুক, বন জঙ্গলের ভাল্লুক হচ্ছে কালো, আর মরুভূমির মেরু অঞ্চলের ভাল্লুক হচ্ছে সাদা। কেন এরকম কেন হয়েছে? এক একটা জায়গার মানুষ এক এক রকম কেন হয়েছে? আমার বাংলাদেশের মানুষ একরকম, আমেরিকার মানুষ একরকম, কেন এরকম হয়েছে? এটা যদি জেনেটিক্সের আলোচনা, বাট বিবর্তন এটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। তো বিবর্তন মানে হচ্ছে ধাপে ধাপে কিভাবে চেঞ্জ হয়েছে, এটাই হচ্ছে বিবর্তনের কথা। যেমন জিরাফের গলার দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়া। শুরুতে জিরাফের ছোট গলার জিরাফ ছিল, কিন্তু যারা লম্বা গলার নিয়ে জন্মেছিল তারা উঁচু গাছের পাতা খেতে পারছিল, ফলে তারা বেশি দিন বেঁচে ছিল এবং বেশি বংশধর রেখেছিল। কিন্তু ছোটগুলা বেশি দিন বাঁচতে পারে, তারা আস্তে আস্তে নাই হয়ে গেছে। এইগুলোই বিবর্তন বলে। বিবর্তন মানেই যে আসলে বানর থেকে মানুষ হয়ে যায় এটা না, এটা সম্ভব না। বিবর্তন বলতে বুঝাইছে যে কেমনে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গেল, কেন টিকে থাকতে পারে নাই, টিকে থাকার লড়াইয়ে কেমনে ডাইনোসর হেরে গেল। এগুলোই বিবর্তন, এগুলো নিয়ে কথা বলে। বিবর্তন কথা বলে কিভাবে একটা প্রাণী থেকে একটা প্রাণী উন্নত হয়, একটা প্রাণী নিম্নতর সেখান থেকে কিছু উন্নতর প্রাণী কিভাবে জন্ম নেয়, এগুলো বিবর্তন নিয়ে কথা বলে। এগুলো নিয়ে আমরা শিখবো ইনশাল্লাহ ফিউচারে। পরেরটা হচ্ছে ইকোলজি। ইকো মানে হচ্ছে পরিবেশ, পরিবেশ, আর লজো মানে হচ্ছে জ্ঞান, মানে পরিবেশ নিয়ে জ্ঞান বা বাস্তুবিদ্যা। বাস্তু মানে কি? বাস্তু মানে হচ্ছে জীব প্লাস জড়, এদের যে সম্পর্ক, এটিকে বলে বাস্তুতন্ত্র। তাহলে জীব ও পরিবেশের সাথে সম্পর্ককে বোঝায় বাস্তুতন্ত্র। অর্থাৎ জীব প্লাস জড় সমান সমান পরিবেশ, এই যে সম্পর্ক এটাই বাস্তুতন্ত্র। জীব বস্তু এবং জড় বস্তুর সাথে যে সম্পর্ক এটাই বাস্তুতন্ত্র। ঠিক আছে? এখানে খাদ্য শিকল আছে, খাদ্য জাল আছে, শক্তির প্রভাব আছে। এগুলো আমরা ইনশাল্লাহ জীবের পরিবেশ অধ্যায়ে আমরা ফিউচারে শিখব। খাদ্য জাল কি? খাদ্য জাল হচ্ছে, খাদ্য শিকল কি? খাদ্য শিকল হচ্ছে একটা জীবকে একটা জীব খায়। যেমন ধরো ঘাস খায় ঘাসফড়িং, ঘাসফড়িং খায় ব্যাং, মানে ঘাসফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, সাপকে খায় বেজি, বেজিকে খায় ঈগল, ঈগল মারা যায়, সেই ঈগল মাটিতে পড়ে যায়, সেই মাটির ঈগলকে পচায়া ব্যাকটেরিয়া মাটিতে সার দেয়, সেই সার থেকে আবার গাছ হয়, সেই গাছকে আবার ব্যাং মানে ঘাসফড়িং খায়, সেই ঘাসফড়িংকে আবার ব্যাং খায়, সেই ব্যাংকে আবার সাপ খায়, সাপকে আবার বেজি খায়, সেই বেজি মারা যায়, সেই মারা যাওয়া জায়গা থেকে পচে গলে সেখান থেকে সার তৈরি হয় মাটিতে, সেখান থেকে আবার গাছ হয়। এটিকে বলে খাদ্য শিকল। আর এরকম অনেক রকমের খাদ্য শিকল হইতে পারে। যেমন ধরো আমরা ঘাসকে বানাইলাম ঘাসফড়িং খাই, ঘাসকে তো ছাগলও খাইতে পারে, সেই ছাগলকে আবার মানুষ খেলো, মানুষ মারা গেল, শেষ। এটা আরেকটা চেন। এরকম বিভিন্ন রকমের চেন নিয়ে তৈরি হয় জাল, এবং একজনের শক্তি আরেকজনের কাছে ট্রান্সফার হয়। ঘাসের শক্তি ঘাসফড়িংয়ে ট্রান্সফার হয়, ঘাসফড়িংয়ের শক্তি
ব্যাঙে ট্রান্সফার হয়, ব্যাঙের শক্তি, এভাবে করে শক্তি প্রবাহ হতে থাকে। এগুলো তোমার শেখানো হবে এবং এগুলো গুরুত্ব শেখানো হবে। পরিবেশ রক্ষা এটা গুরুত্ব অনেক, যেমন গাছ কমে গেলে পশু পাখিও কমে যাবে, গাছের উপর পশু পাখি ডিপেন্ডেন্ট। এখানে দেখানো হয়েছে, দেখো কি সুন্দর পশু পাখি, আর গাছ নাই, পশু পাখিও আস্তে আস্তে শেষ নাই হয়ে যাচ্ছে। এটা রূপকভাবে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, এন্ড্রোকাইনোলজি, এন্ডো এন্ডোক্রাইন মানে কি? এন্ডোক্রাইন মানে কি? এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা। অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা মানে কি? রক্তে ক্ষরণ হয়, অর্থাৎ রক্তের মধ্যে মিশে যায় এরকম কিছু। অন্ত মানে ভেতরে, খরা, ক্রাইন মানে খরা মানে ক্ষরণ হওয়া। ক্ষরণ হওয়া মানে কি? বের হওয়া। আমি তোমাদের সহজ ভাষায় একটু বুঝাই। খেজুরের রস খাইছো তো, খেজুরের রস কোথা থেকে আসে? খেজুরের রস আসে গাছের থেকে। খেজুরের গাছের ডাল কেটে দেয়, উপর দিকে কেটে হাঁড়ি লাগাই দেয়, খেজুরের রস টপ টপ করে পড়ে। এই রসটা কোথা থেকে আসলো? রসটা কোন জায়গা থেকে আসলো? আসমান থেকে টপকাইছে? বৃষ্টি থেকে পড়ছে? না, গাছের শরীর থেকেই আসে। গাছের শরীরে রসটা কে তৈরি করছে? কোনো জীবের মেন কি? কোষ। আমাদের দেহের মেন কি? কোষ। গাছের শরীরের মেন কি? কোষ। তাহলে কোষের ভিতর থেকে এটা তৈরি হয়েছে, কোষের ভিতর থেকেই তৈরি হয়েছে, সেটা রস আকারে টপ টপ করে পড়ছে। তাহলে এই রসটাকে কে তৈরি করছে? কোষ। তাহলে রসটা হচ্ছে গ্রন্থি। কোষটা হচ্ছে গ্রন্থি। অর্থাৎ যেই কোষ থেকে কোনো রস ক্ষরণ হয় তাকে বলা হয় গ্রন্থি। মনে রাখবা, যে কোষ থেকে রস বের হয়, আরো সহজ ভাষায় লিখলাম, ক্ষরণ হওয়া মানে বের হওয়া, তাকে বলা হয় গ্রন্থি। মনে রাখবে, এটা কাজে লিখবে, কাজে লাগবে, গ্রন্থি বা গ্ল্যান্ড। যেমন কোনো গাছের ডাল কেটে ফেললে কষ বের হয় না, কাঁচা আম কাটলে কষ বের হয়। এই কষটা হচ্ছে রস, আর রসটা কোথা থেকে আসে? কোষ থেকে আসে। ওই কোষটা হচ্ছে গ্রন্থি। গ্রন্থি, রসটা গ্রন্থি না, যেই কোষ থেকে রসটা আসে ওই কোষটা হচ্ছে গ্রন্থি। গ্রন্থি হচ্ছে কোষটা, আর কোষ থেকে যে রস আসে, রসটা হচ্ছে হরমোন। রসটার নামই হচ্ছে হরমোন বা এনজাইম। হরমোন বা এনজাইম, হরমোনটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। ঠিক আছে? তো যেই কোষ থেকে হরমোনগুলো তৈরি হচ্ছে সেই কোষগুলোর নাম হচ্ছে গ্রন্থি। মনে রাখবা, কোষের নাম গ্রন্থি, রসের নাম হরমোন। মনে রাখবা, কোষের নাম গ্রন্থি, আর কোষ থেকে আসছে রস, রসের নাম হরমোন। কখনো কখনো এটাকে বলা হয় এনজাইম। এনজাইমে আমরা আপাতত যাই না, দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছি আমি। কোষের নাম গ্রন্থি, রসের নাম হরমোন, এইগুলা নিয়েই যেখানে আলোচনা করবে সেটাকে বলা হবে এন্ডোক্রাইনোলজি। ওর দেহের ভিতরে হয়। তো এন্ডোক্রাইনোলজি থেকে কি হয়? হরমোন এবং অন্তঃস্রাবী গ্রন্থি নিয়ে আলোচনা করা হয়। অন্ত মানে ভেতরে, স্রাবী মানে হচ্ছে ক্ষরণ। ওই স্রাবী, ক্ষরণ, এগুলাকে বলা হয় বের হওয়া। এগুলা কি বাংলা ভাষায় বলা হয় বের হওয়া। এগুলো নিয়ে আলোচনা করে। হরমোন কিভাবে দেহে কাজ করে, নিয়ন্ত্রণ করে, তা নিয়ে আলোচনা করে। যেমন ডায়াবেটিস রোগ, থাইরয়েডের মতো সমস্যা, এগুলো কিন্তু হরমোনের কারণে হয়। যেমন দেখো, এই যে লোক, এই লোকটা কি করতেছে দেখো তো, ডায়াবেটিস চেক করতেছে। আমরা তো অনেকেই দেখছি না, এরকম করে ডায়াবেটিস চেক করে মেশিন দিয়ে, রক্ত বের করে পরে মেশিনে দেয়, ডায়াবেটিসটা চেক করে। ডায়াবেটিসটা কেন হয়? আমাদের ক্ষুদ্রান্তে, আমি তোমাদের একটু দেখাই ডায়াবেটিসটা কেন হয়। তোমার খুব মজা পাবা দেখলে। এটা হচ্ছে আমাদের দেহের কঙ্কাল। আমরা পরিপাক তন্ত্রটাকে অ্যাড করলাম, আমরা কঙ্কালটাকে সরাই দিই, আমরা পরিপাক তন্ত্রটাকে অন করলাম। আমার এটা হচ্ছে লিভার, আমরা লিভারটারও সরাই দিব। আমরা পুরো, আমরা এই বৃহদন্ত্রটাও সরাই দিব। একটু দাঁড়াও, সরাই দিলাম। এই দেখো, এই যে পাকস্থলী, পাকস্থলীর এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের একটা অংশ। ঠিক পেছন দিকে দেখো একটা অঙ্গ আছে, পেছন দিক থেকে দেখতেছি কিন্তু আমরা, সামনের দিক থেকে না। এই অঙ্গটার নাম হচ্ছে অগ্নাশয়। নাম তো শুনছো মনে হয়, অগ্নাশয়। এই অগ্নাশয়, এই হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয় থেকে যদি একটু কাটি, কেটে মাইক্রোস্কোপের নিচে নেই আমরা, অগ্নাশয়কে যদি কাটি, কেটে মাইক্রোস্কোপের নিচে নেই, তাহলে আমরা অগ্নাশয়ের কোষগুলো এরকম ভাবে পাবো। এগুলো হচ্ছে অগ্নাশয়ের কোষ। এখন দেখো, এই যে কোষ, এই কোষের ভিতরে দেখো, এই দেখো, এই যে, এই যে সবুজ নীল দেখতেছো, তার চারিদিকে যে রক্তনলিকা, রক্তনলিকাও সরাই দিই। এই যে দেখো, এই যে যে কোষগুলা, এগুলা থেকে হরমোন তৈরি হয়। এটা অগ্নাশয়ের ভিতরেই তৈরি হয়, অগ্নাশয় থেকে হরমোনগুলো তৈরি হয়। তারপর রক্তের মাধ্যমে ছড়ায় যায়, যে রক্তনলিকা, যে রক্তনলিকা পাইপ, এই পাইপ দিয়ে ছড়ায় যায়। এই একটা হরমোন হচ্ছে ইনসুলিন। এরকম একটা হরমোন হচ্ছে ইনসুলিন। অর্থাৎ এই ইনসুলিন আমাদের শরীরেই তৈরি হয়। ইনসুলিন আমাদের শরীরেই তৈরি হয়, যেটা কি করে? আমাদের রক্তের গ্লুকোজ লেভেলটাকে ব্যালেন্স করে, বাড়ায়ও না কমায়ও না, ব্যালেন্সে রাখে। এখন তুমি ধরো ভেজাল খাবার খাও, বা ধরো যারা বেশি স্মোক করে, অ্যালকোহল নেয়, তাদের কি হয়? এই অগ্নাশয়গুলো দুর্বল হয়ে যায়। আমরা যে রেগুলার ভেজাল খাবার খাচ্ছি, এতে করে অটোমেটিক আমাদের অগ্নাশয় দুর্বল হয়ে যায়।
অগ্নাশয় যখন দুর্বল হয়ে যায় তখন কি হয়, যতটুকু ইনসুলিন হরমোন তৈরি করা দরকার সেই ইনসুলিন হরমোন অগ্নাশয় তৈরি করতে পারে না, তখনই আমাদের ব্লাড সুগার বেড়ে যায়, তখনই আমাদের ডায়াবেটিস হয়। এবং তখন কি করতে হয়, ওই যে যতটুকু ইনসুলিনের অভাব পড়ছে ওই ইনসুলিন তার বাইরে থেকে পরে ইনজেকশন দিয়ে নিতে হয়, ইনসুলিন পরে বাজার থেকে কিনে আনতে হয়, ফার্মেসি থেকে কিনে আনতে হয় ইনসুলিনটা, তারপর আমাদের নিতে হয় ডায়াবেটিস হলে। ইনসুলিন তো আসলে শরীরই তৈরি করে, ওটা যখন ঠিকমতো তৈরি হয় না তখনই সেটা আমাদের বাইরে থেকে নিতে হয়। ঠিক আছে, এই যে ইনসুলিন কম হলে ডায়াবেটিস হওয়া, তো ইনসুলিন কি একটা হরমোন, ইনসুলিন কি একটা হরমোন, এইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এন্ডোক্রাইনোলজিতে। ঠিক আছে, লাস্ট টপিক বায়োজিওগ্রাফি। বায়ো মানে জীব, জিও মানে হচ্ছে পরিবেশ, জিও মানে হচ্ছে ভূগোল, আর গ্রাফ মানে হচ্ছে চিত্র, চিত্র বা তথ্য, তথ্য। জিও মানে হচ্ছে ভূগোল বা পরিবেশ, আর বায়ো মানে হচ্ছে জীব। তাহলে জীবের ভূগোল, কোন জায়গায় কোন জীব আছে এটা নিয়ে আলোচনা করে। যেমন কোন জায়গায় কোন জীব বিস্তৃত, সেই জীব কিভাবে বন্টন হয়েছে, কিভাবে অভিযোজন হয়েছে। যেমন ধরো মরুভূমিতে উট পাওয়া যায়, কেন মরুভূমিতে উট পাওয়া যায়, কারণ উট অনেক পানি না খেয়েও থাকতে পারে, উটের পা গুলো অনেক লম্বা, যার কারণে মরুভূমির তাপ, মরুভূমিতে অনেক তাপ উটের গায়ে লাগে না। উটের এই জায়গায় কুজ থাকে, এই কুজে অনেক ফ্যাট জমা থাকে, যার কারণে যেটা দিয়ে সে অনেকদিন খাবার জমা রাখতে পারে। উটের নাক আর নাকের সামনে এরকম পর্দার মতো আছে, ঠিক আছে, আমাদের নাই, কিন্তু আমার নাক তো খোলা, উটের নাক চাইলে বন্ধ করতে পারে। কেন, যখন মরুভূমিতে অনেক ঝড় হয়, ঝড়ে যাতে নাকের ভিতরে ধুলাবালি ঢুকে নিয়ে যেতে পারে। তো মরুভূমির পরিবেশের জন্যই সে রূপান্তরিত হয়েছে, এই জন্য সে মরুভূমির জীব। অন্য একটা জীবরে মরুভূমিতে আনলে এক মরুভূমির ঝড়ার তাপেই সে মরে যাবে, সে টিকে আছে। তাহলে সে কেন ওই জায়গায় ঠিক আছে, কারণ ওই জায়গার জন্যই তার দেহের গঠনটা তৈরি, এবং ওই জায়গায় সে বন্টন হয়েছে। বন্টন মানে কি, বন্টন মানে কোন জায়গায় কে আছে, এটাকে বলা হয় বন্টন। কতটুকু আছে, মানে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবনে আছে, কতগুলো আছে, এখন সম্ভবত 125টার মতো আছে, 125 কি 135 এরকম হবে হয়তো। এটা হচ্ছে বন্টন, এক একটা জায়গায় এক এক রকমের প্রাণীর বন্টন, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। ঠিক আছে, এটাকে বলে বন্টন। আর অভিযোজন, অভিযোজন মানে কি, খাপ খাওয়ানো, কোন পরিবেশে কে কিভাবে খাপ খাওয়াইছে এটাকে বলা হয় কি, অভিযোজন। মরুভূমিতে উট খাপ খাওয়াইছে, এজন্য সে ওইখানে থাকে। তো এটাই বলছে, এইগুলোরে কোথায় জীব থাকে, কেন সেখানে থাকে, কেন অন্য জায়গায় থাকে না, এগুলো নিয়ে আলোচনা করা। যেমন উট মূলত মরুভূমি অঞ্চলে পাওয়া যায়, কারণ উট মরুভূমির গরম ও শুষ্ক পরিবেশে টিকে থাকার জন্য উটের দেহ বিশেষ অভিযোজন হয়েছে। যেমন কুজে চর্বি জমা, এই যে কুজ, এই জায়গাটায় চর্বি জমা থাকে, কুজে চর্বি জমা, কম পানি খেয়ে বেঁচে থাকতে পারা, চড়া পা ইত্যাদি। তাই উট প্রধানত আরব, আফ্রিকা ও মধ্য এশিয়ার মরুভূমি এলাকায় বেশি পাওয়া যায়, আরব কান্ট্রিতে বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো কোন জায়গায় কে থাকে এটাই হচ্ছে আলোচনা। তো আমরা ভৌত জীববিজ্ঞানগুলো শিখলাম, ভৌত জীববিজ্ঞানগুলো খুব সুন্দর করে শিখলাম। এরপরে আমরা চলে যাব ইনশাল্লাহ ফলিত জীববিজ্ঞানে। ফলিত জীববিজ্ঞান পরবর্তী ক্লাসে আমি তোমাদের দেখাবো। এবং তুমি যদি এখন মেন বইয়ে যাও, মেন বইয়ে গেলে পেয়ে যাবে, দেখো অঙ্গসংস্থান আমি বলে দিচ্ছি অলরেডি, যে বহি অঙ্গসংস্থান, অন্ত অঙ্গসংস্থান। ট্যাক্সোনমি কি করে, শ্রেণীবিন্যাসের নিয়ম নিয়ে আলোচনা করে। শারীরবিদ্যা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে শ্বসন হয়, রেচন হয়, সালোকসংশ্লেষণ, এগুলো নিয়ে আলোচনা করে। হিস্টোলজি, টিস্যুর গঠন, বিন্যাস, কাজ, এগুলো নিয়ে আলোচনা করে। ভ্রূণবিদ্যা, কিভাবে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, কিভাবে জাইগোট হয়, কিভাবে ভ্রূণ হয়, ভ্রূণ কিভাবে বড় হয়, পরিস্ফুরণ হওয়া মানে বড় হওয়া, বিকাশ হওয়া, এগুলো নিয়ে আলোচনা করে। পরিস্ফুরণ মানে হচ্ছে ভ্রূণটা কিভাবে ডেভেলপ হয়। কোষবিদ্যা, কোষের গঠন, কাজ, এগুলো নিয়ে আলোচনা করে। বংশগতিবিদ্যা, জিন ও জীবের বংশগতি সম্পর্কে আলোচনা করে। বিবর্তন বিদ্যা, পৃথিবীতে কিভাবে প্রাণ আসছে, কিভাবে জীব বিবর্তিত হয়েছে, সেটা কিভাবে বড় হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করে। ইভেন পৃথিবীতে কিভাবে প্রাণ আসছে সেটা বিবর্তন নিয়ে কথা বলে। বাস্তুবিদ্যা, প্রকৃতির সাথে জীবের সম্পর্ক নিয়ে আলোচনা করে। এন্ডোক্রাইনোলজি, এই যে হরমোন নিয়ে আলোচনা করে। জীবভূগোল, পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায়, ভৌগোলিক সীমারেখা মানে কি, পৃথিবীর বিভিন্ন সীমারেখায়, যেমন ধরো ক্যাঙ্গারু ট্যাঙ্গারুগুলো সম্ভবত অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, এদিকে কিন্তু পাওয়া যায় না। তো কঙ্গারু সীমারেখা হচ্ছে ওই জায়গায়। এইসব সীমারেখায় জীব কিভাবে বিস্তৃত হয়েছে, কেন সেখানেই অভিযোজন হয়েছে, অভিযোজন মানে কি, টিকে থাকা, এইগুলা নিয়ে আলোচনা করা হচ্ছে জীবভূগোলের কাজ। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিদ্যা। জীবের ভৌগোলিক বিস্তার মানে কি, ক্যাঙ্গারু শুধুমাত্র অস্ট্রেলিয়ার দিকেই পাওয়া যায়, এদিকে কিন্তু পাওয়া যায় না। কেন ওইখানে আটকায় গেছে, কারণ ক্যাঙ্গারু ওই অস্ট্রেলিয়া থেকে এশিয়া মহাদেশের মাঝখানে বিশাল বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপের কারণে ক্যাঙ্গারু আর ওই সমুদ্র পার করে এদিকে আসতে পারে না। তো এই ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ, কোন মাটিতে কোন গাছ হবে, কোন মাটিতে কোন প্রাণী হবে, এটা ঠিক করা লাগে, কারণ সব জায়গায় সব গাছপালা হয় না, সবগুলা সব প্রাণীও বাস করতে পারে না। এইটা নিয়ে আলোচনা করে হচ্ছে জীবভূগোলে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা পরবর্তী ক্লাসে ফলিত জীববিজ্ঞান আলোচনা করব।